নমস্কার। আজকে একটা নতুন ভিডিও আছে। অ্যাকচুয়ালি শ্যুট করা হয়েছে 2 তারিখে, কিন্তু ভিডিওটা আজকে আপলোড হচ্ছে। সব থেকে জবরদস্ত টপিক যেটা আছে, প্রায় সব জায়গায় এর উপরে ডিসকাশন হয়, ডিবেটিং হয়। 4th পিলার অফ ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার ইন ইন্ডিয়া, এর উপরে চর্চা হবে। মানে একটা সেমিনার ছিল, এই সেমিনারে আমন্ত্রিত করা হয়েছিল স্পেশালি এই টপিকের উপরে কথা বলার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, স্নেহাশিস সুর, দেবাশিস চক্রবর্তী আর সুদীপ্ত সেনগুপ্ত, ইনারা সেম টপিকের উপরে আলোচনা করেছেন। তো আজকে ভিডিও তারই উপরে আছে কি 4th পিলার অফ ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার। মানে এটা ডেঞ্জার তো মানে 2014 থেকেই আছে। অ্যাকচুয়ালি প্রত্যেক সরকারে মানে যতগুলো সরকার ভারতবর্ষের উপরে রাজ করেছে, তারা প্রথম যাদের হাতিয়ার থাকে ওটা হচ্ছে মিডিয়াকে নিজে হাতে নেওয়া। এর আগেও হয়েছে, কিন্তু এই সরকারের মধ্যে মানে মোদি গভর্নমেন্টের মধ্যে একটু বেশি হয়ে গেছে। মানে একটা সাইডেই চলে গেছে। পুরো চ্যানেল যেটা আছে আদানি আম্বানি চালাচ্ছে, আর যে আপনি সঠিক নিউজগুলো যেটা পাচ্ছেন না, ওটা ইউটিউবার থেকে অ্যাকচুয়ালি পাচ্ছেন। উনার নিজের চ্যানেল করে নিয়েছেন, কেন উনি ওইভাবে কাজ করতে শিখিনি। আমি স্বাধীন জার্নালিজমও চাই, আর আমি ওনার হেল্পও যদি না করি তাহলে কী করে জার্নালিজমটা বেঁচে থাকবে। এই ভিডিওটা মোটামুটি সবাইকে 20 মিনিট সময় দেওয়া হয়েছিল। তো 80 মিনিটসের ভিডিও আপনি এই ভিডিওতে অ্যাকচুয়ালি পাবেন। ঠিক আছে, আর যেতে যেতে একটা জিনিস বলে দিই, আমরাও একটা 23 জানুয়ারি মানে নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থডেতে আমরা 23 জানুয়ারি একটা প্রোগ্রাম করছি। কুইজ কন্টেস্ট আছে, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন আছে, আর ডিবেটিং আছে। তো ডিবেটিংয়ের টপিকটাই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া আমাদেরকে আনসোশ্যাল করে দিচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া আমাদেরকে আনসোশ্যাল বানিয়ে দিচ্ছে। এর উপরে ডিবেটিং আছে, যার মধ্যে কোনো আপনি সবাই ভাগ নিতে পারেন। এই ফর্মটা অলরেডি আমি তৈরি করে দিয়েছি, এর ব্যানারটাও তৈরি হয়ে গেছে, প্লাস এর সার্টিফিকেট, আইডি কার্ড, যতগুলো গ্রাফিক্স কাজ ছিল মোটামুটি তৈরি হয়ে গেছে, 2-4টা রয়ে গেছে। তো যদি আপনি চান কি আপনি এতে ভাগ নেওয়ার জন্যে, টিটাগড়ে আছে, ওর মধ্যে অ্যাড্রেসগুলো সব মেনশন করা আছে। আমি ফর্মের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনি ওখানে ক্লিক করে যদি আপনি চান কি আমি আমার বাচ্চা বা আপনি নিজে চান কি আমি এই ডিবেটিংয়ে ভাগ নেব, তাহলে সরাসরি আপনি ওই ফর্মটা ডাউনলোড করে ওটা ভরে, ওর মধ্যে ফোন নম্বরও দেওয়া রয়েছে, আপনি ওখানে যোগাযোগ করে ওটা জমা করতে পারেন। চলুন ভিডিও দিকে আমরা এগোই। যদি আমার কথা বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে মাফ করবেন। তদন্তমূলক সাংবাদিকতা দিয়ে সেই কাজটি যদি জনসমক্ষে তুলে ধরা হয়, সেটাও সংবাদ মাধ্যমের একটি কাজ। যেমন খবর দেওয়া, ঘটনা, দুর্ঘটনা, রাজনৈতিক গতিমুখ পরিবর্তন বা বিশিষ্ট মানুষের উদ্ধৃতি, বক্তব্য, এগুলো মানুষের জানা দরকার। একজন দেশের রাজনৈতিক নেতার ওপরে অনেক কিছু নির্ভর করে। তার দল, তার দলের সমর্থক, তার দেশ চালানো হয় সরকারে নয় বিরুদ্ধে, তাদের যে অভিমত, সেটা অভিমুখটা বোঝায়, সেই দলের সিদ্ধান্তকে বোঝায়। ফলে সেগুলোর অনেক গুরুত্ব আছে, বিশিষ্ট জনের মন্তব্যও অনেক গুরুত্ব আছে। ফলে এগুলো থাকবে, ঘটনা, দুর্ঘটনা, রাজনীতি, খেলা, বিনোদন, এসব কিছুই থাকবে। এর সঙ্গে আপনারা জানবেন যে উন্নয়নের কথাও থাকে, কোনো কাগজে বেশি, কোনো কাগজে কম। সাধারণ মানুষের কথাও থাকে, কিন্তু সব সময় বলা হয় যে ক্রেতা মানে এটা একটা ভোগ্য পণ্য। এই কথাটাও কিন্তু ঠিক,
কারণ ওই গণমাধ্যমে যদি অভীষ্ট সংখ্যক পাঠক, শ্রোতা, দর্শক না আসেন, তাহলে সেই গণমাধ্যমটা বেঁচেই থাকবে না, চলবেই না। তাহলে সে ভালো কথা বলবে কি করে? তাহলে তাকে যদি সমাজের ভালো কথা 10 জনকে বলতে হয়, তাহলে তার প্রাথমিক শর্ত হচ্ছে তাকে টিকে থাকা। তা টিকে থাকতে গেলে তার কিছুটা বাণিজ্যিক পদ্ধতি নিয়োগ করতেই হয়। এখন সেখানে কতটা, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কতটা আমি বাণিজ্যিক মতে চলবো আর কতটা আমি সামাজিক মতে চলবো। কারণ এটা হচ্ছে সাবান, শ্যাম্পু এদের মতো ক্রেতা সামগ্রী বটে, কিন্তু আবার এদের মতো নয়। এটি একটি ক্রেতা সামগ্রী। ক্রেতা না থাকলে চলবে না, বিক্রি হবে না, অর্থ আসবে না, ছাপা যাবে না, টেলিভিশন স্টেশন করা যাবে না। রেডিও তো আমাদের দেশে মূলত এখনো সরকার নিয়ন্ত্রিত, কিছু এফএম স্টেশন আছে যেখানে সংবাদের প্রবেশ নেই। তো তাহলে টিকে থাকা, বাণিজ্যিকভাবে টিকে থাকা, কিন্তু এটা একটা সামাজিক দ্রব্যও বটে। এটি মানে ক্রেতার দ্রব্য যেমন ঠিক কনজিউমার প্রোডাক্ট, সেরকম সোশ্যাল গুড, সামাজিক দ্রব্যও বটে। আমাদের সমাজে অনেক কিছু দ্রব্য বা পরিষেবা আছে যেগুলো সামাজিক। ফলে এ কিন্তু 8-10টা ক্রেতার পণ্য সেই পণ্যের মতো ব্যবহার করলে সে তাহলে আর সমাজে সংবাদ মাধ্যম হিসেবে নিজের পরিচয় দেওয়ার যোগ্যতা হারাবে। কারণ যখনই সে সংবাদ মাধ্যম বলে নিজের পরিচয় দিচ্ছে, তখনই সে ডেকে নিচ্ছে তার কিছু দায়িত্বের কথা নিজের থেকে। হ্যাঁ, টিকে থাকতে হবে, তাকে বিক্রি করতে হবে, কিন্তু তার মানে এই নয় সম্পূর্ণটাই অসত্য ভাষণ করে, সম্পূর্ণটাই বিনোদন, সম্পূর্ণটাই শালীনতার মাত্রা ছাড়িয়ে আমাকে কোনোভাবে সেই বিক্রি চালিয়ে যেতে হবে। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য থাকাটা প্রয়োজন। এটা কারণ এই কারণেই যে আমাদের দেশে সংবাদ মাধ্যম হচ্ছে বৃহত্তর পুঁজির হাতে। এটা আমাদের দেশে স্বাধীনতার আগেও ছিল। কখনো যাদের পাটের ব্যবসা তাদের বড় বড় কাগজ ছিল, কখনো যাদের অন্যান্য বিভিন্ন বাণিজ্য আছে, মানে দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক গোষ্ঠী, তাদের হাতেও কাগজ ছিল। আবার কোনো সময় দেখা গেছে যে অনেক বড় প্রকাশনা সংস্থা, তারা সংবাদ প্রকাশে বিভিন্নভাবে খবরের কাগজ, ম্যাগাজিন, টেলিভিশন, রেডিও সবকিছু মিলিয়ে একটা ক্রস মিডিয়া, যেটাকে আমরা বলি আন্তঃগণমাধ্যম যে উপস্থিতি, সেইটাতে একটা বড় জায়গা করে নিয়েছেন, পরিসর করে নিয়েছেন। আমরা যদি এটা দেখতে যাই যে আমাদের মতো গণতান্ত্রিক দেশ, যে দেশটিকে আমরা বলি যে বৃহত্তম গণতন্ত্র, এবং সেটাকে শুধু সংখ্যার নিরিখে বৃহত্তম গণতন্ত্র, যদি সেই গণতন্ত্রকে সুপ্রযুক্ত এবং কার্যকরী করতে হয়, তাহলে তার কিছু পূর্বশর্ত থাকে। সেখানে মানবাধিকার কতটা কার্যকরী আছে, সেখানে ন্যায় ব্যবস্থা কতটা কার্যকরী আছে, সেখানে অন্যান্য বিষয় কতটা কার্যকরী আছে, মানুষের ক্ষমতা কি সত্যি মানুষের আছে, নির্বাচন ব্যবস্থা কতটা স্বচ্ছ, এই সবগুলো দেখেই কিন্তু সেখানে গণতন্ত্রের মাপ কতটা সেটা পরিগণিত হয়। শুধুমাত্র সংখ্যার দিক থেকে বৃহত্তম গণতন্ত্র বললেই গণতন্ত্রের ধ্বজা ওড়ানো যায় বটে, কিন্তু কার্যকরী এবং সুপ্রযুক্ত গণতন্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায় না। এইগুলো আমাদের বুঝতে হবে। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা কতটা, সেখানে মানবাধিকারের স্বাধীনতা, মানে মানবাধিকার লঙ্ঘিত কতটা কম হচ্ছে, সেখানে ন্যায় ব্যবস্থা কতটা সঠিকভাবে এবং কারুর প্ররোচনা ছাড়াই তারা ন্যায়ের যে বহিঃপ্রকাশ সেটা করতে পারছেন, এই বিষয়টা বুঝতে হবে। ফলে এই যে গণতন্ত্রের একটি পূর্ব শর্ত হচ্ছে স্বাধীন সংবাদ মাধ্যম, এবং স্বাধীন সংবাদ মাধ্যমের পূর্ব শর্ত হচ্ছে সে যারা ক্ষমতায় আছেন বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, অসরকারি প্রতিষ্ঠান হতে পারে, সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, যার যেখানে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা জনসমক্ষে তুলে ধরা। হ্যাঁ, শুধু ঘাটতিটা নয়, ঘাটতিটা তুলে ধরা তো বটেই, কিন্তু কেউ একটা বিরাট কাজ করছেন, তার
পুঁজি কম, তার জোগাড় কম, কিন্তু তা সত্ত্বেও তিনি চেষ্টা করছেন বা কয়েকজনে মিলে কিছু করছেন, বা কেউ কিছু একটা বিরাট কাজ করেছে যেটাকে আমরা আন্ডারডগ বলে বলি আর কি, যে তার ক্ষমতার বাইরে গিয়ে সে কিছু একটা ভালো কাজ করছে সমাজের, সেগুলো অবশ্যই উঠে আসবে। আমরা উন্নয়নমূলক সাংবাদিকতার কথা বলি, যেখানে মানুষের কথা এবং মানুষের উন্নয়নের কথা, মানব সম্পদের কথা এবং মানব সম্পদের উন্নয়নের কথা সঠিকভাবে দেখা দরকার, সঠিকভাবে উপস্থাপনা করা দরকার। এই যে সমাজের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন, গ্রামাঞ্চলে আছেন, শ্রমিক, কৃষক এবং যারা অসংগঠিত ক্ষেত্রে আছেন, সত্যি কথা আমরা তাদের কথাটা কতটা বলি, কতটা তাদের কথা সংবাদ মাধ্যমে থাকে, এই সমালোচনার দায় কিন্তু আমাদের নিতে হবে। এটা প্রাথমিক কথাটা গেল। কিন্তু তারপরে যেটা থাকছে যে আমরা একটি নিরপেক্ষ সংবাদ ব্যবস্থা, অর্থাৎ যেটা পড়লে, যেটা দেখলে, যেটা শুনলে একটা সামগ্রিক ধারণা হবে, বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর, পরিসংখ্যানের উপরে ভিত্তি করে এবং ভারসাম্যমূলক, যেটাতে আমি সকল দিকের বিবদমান দুই গোষ্ঠীর বক্তব্য পাবো, যেখানে আমি বস্তুনিষ্ঠ সংবাদ পাবো। সংবাদের সংজ্ঞাই হচ্ছে বস্তুনিষ্ঠতা বা অবজেক্টিভিটি। সত্যকে অনেকে বলেন যে ছোঁয়া যায় না, আমরা চেষ্টা করি একদিক থেকে দেখলে সত্য আরেক রকম, একদিক থেকে দেখলে সত্য আরেক রকম। আমি সেই দার্শনিকতার দিকে যাচ্ছি না, কিন্তু একটা প্রয়াস, যে ঘটনাটা যেভাবে ঘটেছে সেইভাবে সঠিক প্রেক্ষিতে সঠিকভাবে তুলে ধরা এবং তাতে সংশ্লিষ্ট সমস্ত রকম কর্তৃপক্ষের যা বক্তব্য সেটাকেও তুলে ধরা, অর্থাৎ বস্তুনিষ্ঠ এবং ভারসাম্যমূলক যে সংবাদ, সেই সংবাদ প্রচার থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের সংবাদ প্রতিষ্ঠান হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি। আপনারা জানেন যে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং বলে একটি কথা আছে, জনপরিষেবামূলক সম্প্রচার। আমাদের দেশে প্রসার ভারতী বলে একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রসার ভারতী সংসদের আইন দ্বারা তৈরি এবং তাকে যে দায় দায়িত্ব এবং কাজের যে ক্ষেত্র দেওয়া হয়, যে তাতে জনগণের কথা তুলে ধরতে হবে, সমস্ত ধরনের প্রত্যন্ত মানুষের কথা। এটা সারা পৃথিবীর পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর দায়িত্ব। সরকারের কথাও থাকবে, বিরোধীদের কথাও থাকবে, মানুষের কথাও থাকবে, সুস্থ সংস্কৃতির কথা থাকবে, সমস্ত ধরনের মানুষের কথা থাকবে। কিন্তু আমরা কি সেই কাজ করতে পারছি? আমরা তো সেক্ষেত্রে সরকারি গণমাধ্যম অর্থাৎ সরকারের প্রচার যন্ত্র অনেক সময় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাহলে আমরা যে আমাদের যে জনপরিষেবামূলক সংস্থা অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, নির্বাচন আয়োগ, এই ধরনের স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর মতো করে সংবাদ দেওয়া, যেটা বিবিসি অনেকটা করার চেষ্টা করেছে, সেই কাজ আমাদের দেশে খাতায় কলমে থাকলেও আমরা কার্যক্ষেত্রে সেই কাজ করতে পারছি না। আমরা সরকারি মাধ্যমেই থেকে যাচ্ছি। সরকারেরই আরেকটি দপ্তর যার দায়িত্ব সরকারের কথা প্রচার করা, এটা সরকারি মাধ্যম, সরকারের দায়িত্ব হতেই পারে। তথ্য দপ্তর থাকে সব জায়গায়, তারা প্রচার করেন, তাহলে এটাও তথ্য দপ্তরের অন্তর্ভুক্ত এবং একটি প্রচার যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এই যে পরিসরটা ছিল পাবলিক স্ফিয়ারে, যে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর যে পরিসর, সেই পরিসরটা আমরা দিতে পারলাম না। তাহলে বিকল্প জায়গায় কারা রইলেন? এটাও ঘটনা যে সংবাদ মাধ্যম আজকে বৃহৎ পুঁজির জায়গা, এবং বৃহৎ পুঁজি বললাম যে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের সংবাদপত্র চালাচ্ছেন অথবা বড় প্রকাশনা প্রতিষ্ঠান। ফলে তাদের টিকে থাকতে গেলে তাদের বাণিজ্যিকভাবে বিজ্ঞাপন নির্ভর। এবং আপনারা যদি দেখে থাকেন, এটাও একটা অদ্ভুত ব্যাপার,
যে গত 30-40 বছরে যে কোনো সামগ্রীর দাম যে হারে বেড়েছে, সে আপনি সবজি বলুন, মাছ বলুন, অন্যান্য জিনিসপত্র বলুন, সংবাদপত্রের দাম কিন্তু সেই হারে বাড়েনি। একটি সংবাদপত্র যদি বিজ্ঞাপন ছাড়া আসে তাহলে তার দাম দিতে গেলে আমাকে হয়তো 20 টাকা বা 10 টাকা দিতে হবে, 20 টাকা দিতে হবে বা 25 টাকা। আমি কি সকালবেলা 25 টাকা দিয়ে একটা কাগজ কিনতে রাজি? এটাও আমাদের বুঝতে হবে। আমি যখন চাইবো যে না, সব সত্য কথা থাকবে, সবার কথা থাকবে, সব কিছু থাকবে, তাহলে তার ন্যায্য মূল্যটা দেওয়ার জন্যও আমাকে তৈরি থাকতে হবে। আজকে আমায় যদি শীতকালে খুব ভালো বেগুন কিনতে হয়, যেটাতে পোকা নেই বাইরে থেকে যতটা বোঝা যায়, সেটা দিয়ে যদি বেগুন পোড়া রাতে খেতে হয়, তাহলে সেই বেগুন এখন বাজারে যে টাকা দামে বিক্রি হচ্ছে সেই টাকাটা দিলেই তবে আমি বেগুনটা আমার তলেতে আনতে পারবো, তা নইলে বেগুনটা দেখে চলে আসতে হবে। তাহলে এই বিতর্কটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এই জায়গাতে তারা বিজ্ঞাপন নির্ভর হয়ে গিয়ে তাদের যে যেটা মূল দায়িত্ব, যে সামাজিক দ্রব্য, সেই সামাজিক দ্রব্য থেকে বিচ্যুত হচ্ছে। আরো বিক্রি করতে হবে, আরো বিক্রি করতে হবে। এবং যারা বিজ্ঞাপন দাতা, সেই বিজ্ঞাপন দাতাদের সমালোচনা না করা তারা ঠিক করছে, কারণ তাদের একটা বড় বিজ্ঞাপন নির্ভরশীলতায় থেকে যাচ্ছে। এরপরে আমাদের দেখতে হবে যে দেখুন, আমাদের দেশে সরকারেরও যে বিজ্ঞাপন দেওয়া হয় তারও কিন্তু সুস্পষ্ট নীতি নেই এখনো পর্যন্ত। ফলে এবার কতটা প্রচার সংখ্যা তার উপরে নির্ভর করে সেগুলো। সেই প্রচার সংখ্যা কে নির্ধারিত করবে? অডিট ব্যুরো অফ সার্কুলেশন বলে খবরের কাগজের একটি প্রতিষ্ঠান আছে। টেলিভিশনের তো আজকাল মেপে বার্ক বা টিআরপিতে পাওয়াই যায় কে কতটা দেখছেন। ফলে এই জায়গাতে আমার যদি গ্রহণযোগ্যতা এতটাই হয়, আমি যদি এতটাই বড় হই, তাহলে আমি এতটা বিজ্ঞাপন পাবো, তার জন্য আমি সেটাতে যা লিখি বা না লিখি এই ব্যাপারটা কিন্তু নেই। বিজ্ঞাপন তাহলে একদিকে আমার বেসরকারি বিজ্ঞাপনে পুঁজি যেখানে রয়েছে, পুঁজির দ্বারা খানিকটা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত হতে হচ্ছে। এবং যতদিন না সরকারের যে বিজ্ঞাপন নীতি থাকছে, ততদিন সেই বিজ্ঞাপনও আমি পেয়ে যাব, নিঃসন্দেহে সেটা হচ্ছে না। ফলে আমাকে সমালোচনার দিকটা কমাতে আমি বাধ্য হচ্ছি, কারণ আমার অর্থ দরকার, আমার টিকে থাকতে হবে। এবার কতটা অর্থ দরকার, কতটা আমার ব্যয়ের থেকে একটু বেশি আয় করলে তবে আমি পুনর্বিনিয়োগ করে যন্ত্রপাতি ভালো করব, মানুষজনকে বেশি টাকা দেব, সেইটা রাখতে পারবো, নাকি আমি এর থেকে মুনাফা করব, সেটা দেখুন। বৃহৎ পুঁজি এবং ব্যক্তিগত পুঁজি যেখানে থাকে তার মুনাফা কোন দিকে যায় সেটা আপনাদের এখানকার দর্শকদের বোঝাতে হবে না। তাহলে আমরা এই সমস্যায় এলাম যে একদিকে সরকারের বিজ্ঞাপনের নীতির অভাব, ফলে একটা তোষণার ব্যাপার থাকছে। আমার যদি বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, আমার যদি বিজ্ঞাপন চলে যায়। বেসরকারি পুঁজির বিজ্ঞাপন, ফলে একটা বেসরকারি দিক থেকেও আমাকে সমঝে চলতে হয়, আমি পুঁজির সমালোচনা করতে পারছি না। তা সত্ত্বেও কিন্তু মানুষের কথা বলা যায়। উন্নয়নমূলক সাংবাদিকতায় কোথায় উন্নয়ন হচ্ছে না সেটাও তুলে ধরা যায়, যে সেটা দেখলেও কিন্তু সরকার অনেক সময় বুঝতে পারেন যে কোথায় উন্নয়নটা হচ্ছে। সেটাও আমরা করতে পারছি না। হয়তো কিছুটা থাকে একদম, যে ধরুন একটি খুব আমরা দেখি যে সব সময় যে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে যদি কোনো একটি পরীক্ষায় খুব ভালো ফল করে, সঙ্গে সঙ্গে তার বাড়ি তাকে কোন চ্যানেলে বসিয়ে আনা যাবে, কোন চ্যানেল তার বাইরে দাঁড়িয়ে থাকবে, সেসবগুলো দেখানো হয়। কয়েকদিন হলো, আবার সামনের বছরে যারা হবেন তাদের জন্য। সেরকম যারা সত্যি একটা বড় কাজ করেন সমাজের জন্য, তাদের কথা থাকে। তার কারণ হচ্ছে পাঠক কিন্তু শুধু রাজনীতি, খেলা বা বিনোদন এগুলোতে ক্লান্ত। পাঠক মানুষের কথা চায়। কাগজটা খুলে আমি মানুষের কথা দেখতে চাই, মানুষ কেমন আছে। এখন আবার কেউ কেউ বলেন, সত্যি কি মানুষ কেমন আছে পাঠক দেখতে চায়? এটা হচ্ছে একটা ওই ডিম আর মুরগির মতো। মানুষ ওটা বিরিয়ানি খেতে ভালোবাসে বলে আমি রোজ বিরিয়ানি দিই। আমার তো ভাত ডাল তাহলে তো মুখে রুচবে না, ধরেই নেওয়া হয়েছে, সেই জন্য বিরিয়ানি দেওয়া হচ্ছে, একটু চাটনি দেওয়া হচ্ছে, তাতে আমি চাটনিটা ভালোই লাগছে আমার। কিন্তু আমার যে ভাত ডাল একেবারে মাটির স্তরে যেটা রয়েছে সেইগুলো দিচ্ছেও না, পাচ্ছেও না, ফলে একটা ভিন্ন স্বাদ তৈরি হচ্ছে।
আপনারা দেখেছেন এক সময় পেজ 3 জার্নালিজম বলা হতো, এখন একটা লাইফস্টাইল জার্নালিজম বলা হয়। বিনোদনমূলক, মানে কতটা প্রতিদিন এখন বিনোদনের পাতা, যেটা আগে সপ্তাহে একদিন ছিল। মানুষ বিনোদনের কথা জানতে চাইছে, মানুষ খেলার কথা জানতে চাইছে। শুধু খেলা নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন, অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন, সেখানে সাধারণ মানুষ পিছিয়ে পড়ছে। এখন এর মধ্যেও আমরা কতটা দিতে পারছি বা কি দিচ্ছি, এখন এই কি দিচ্ছি এই কথাটাও একটু সমস্যা। আমি এইটা দিয়েই শেষ করব। যেমন ধরুন, আমার এখানে 1 বোতল জল আছে, আমি কিছুটা জল খেয়ে নিলাম। এবার আপনারা বলুন তো, যে জল তলটাকে যদি আপনাদের এটা থেকে বর্ণনা করতে হয়, আপনারা কিভাবে বলবেন? অর্ধেকটা ভর্তি না অর্ধেকটা খালি? অর্ধেকটা আছে, বলুন। হ্যাঁ, কি বলবেন সেটা বলুন। অর্ধেকটা খালি, সবাই তাই বলবেন, অর্ধেকটা খালি। হ্যাঁ, দেখুন, কেউ বলবেন অর্ধেকটা ভর্তি, কেউ বলবেন অর্ধেকটা খালি। এখন সংবাদ মাধ্যমেরও অবস্থাটা, ওই যে বলছিলাম না, বাণিজ্যিক অবস্থা। মানে ধরুন, এই দিকে যারা বসে আছেন এই মাঝখানের গতিপথের বাইরে, তারা অর্ধেকটা খালিপন্থী। আর আমরা না নিজেরা যেটা ভাবতে ভালোবাসি সেটাই দেখতে বা পড়তে চাই গণমাধ্যম। তাহলে আমি অর্ধেকটা খালি অর্ধেকটা খালি বলে যে চেঁচাচ্ছে, যে লিখছে, আমি সেটাই পড়বো, সেটাই দেখব। আর এই দিকের লোকেরা আছে যারা অর্ধেকটা ভর্তি চায়। ফলে আমার প্রতিপক্ষ যারা আছে তারা অর্ধেকটা ভর্তি অর্ধেকটা ভর্তি অর্ধেকটা ভর্তি বলবে, কারণ তাদের গণমাধ্যমের পাঠক শ্রোতা দর্শক তারা হবেন। ফলে আমার তো একটা নির্দিষ্ট পাঠক শ্রোতা দর্শক করতে হবে। ফলে আমি ওই তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ, ভারসাম্যমূলক এই শব্দগুলো আস্তে আস্তে পেছিয়ে আসছি। এবং এই একটা অদ্ভুতভাবে আমি বৃহৎ পুঁজির হাতে চলে এসেছি, যেখানে আমার সংবাদের মূল যে বিষয়, যে সঠিক তথ্য দেওয়া, সেটাও চলে যাচ্ছে। ফলে আমাকে বলতে হচ্ছে ওই পুষ্প প্রদর্শনীর মতো বহু পুষ্প প্রস্ফুটিত হোক। ফলে একটা কাগজ, একটা চ্যানেল, একটাতে হবে না, আপনাকে অনেকগুলো থেকে নিজের মতো করে বুঝে নিতে হবে যে ঠিক কি হয়েছে বা কি বলছে। সব শেষে আর একটা কথা বলবো, আমরা চতুর্থ স্তম্ভের কথা বলি। চতুর্থ স্তম্ভ শুধু প্রতিষ্ঠান নয়, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে অনেক ব্যক্তি থাকেন, তাদের ব্যক্তি জীবনটা এই চতুর্থ স্তম্ভের মধ্যে থাকে। সেই ব্যক্তি জীবনগুলো কেমন আপনারা কখনো খোঁজ নিয়েছেন? এখানে যে দর্শকরা আছেন তারা খুবই বিদগ্ধ দর্শক। আপনারা জানেন যে সাংবাদিকদের 2টি আইন ছিল, ওয়েজ বোর্ড আর হচ্ছে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট। সমস্ত ব্যক্তিগত ক্ষেত্রের আইনগুলো যেমন বাদ দিয়ে 3টি শ্রমনীতি চালু হতে যাচ্ছে, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। ওয়েজ বোর্ড এবং ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট বলে আর কিছু থাকছে না। এবং পুরো চাকুরির সূত্রটাই হচ্ছে চুক্তি নির্ভর। এবং এই চুক্তিতে কি থাকছে, অনেক বিশিষ্ট সাংবাদিক তার চুক্তি পুনর্নবীকরণ না হওয়ার সময় আমাকে ফোন করে বলে যে তুমি কি জানো যে কত বছরের হওয়া উচিত? আমি বললাম, ভাই তুমি চুক্তি সই করেছো, তুমি জানো না? বললো, আরে প্রত্যেক বছর ডিসেম্বরে আমরা তো ব্যস্ত থাকি, আমাদের কপি ফাইল করতে করতে বেয়ারা আসে, আমরা এটা সই করে দিই, ও কপিটাও রাখিনি। বললাম, এই যদি তুমি সাংবাদিক হিসেবে তোমার চিন্তা চেতনা এবং মানে অবস্থা হয়, তাহলে তো এই অবস্থা এই বছর ডিসেম্বরে আর তার কাছে আসেনি। আমি এই ডিসেম্বরের কথা বলছি না, আমি আগের ডিসেম্বরের কথা, আগের বার, তার আগে। তো এই অবস্থা হয়েছে। চুক্তি থাকলেও যে সেই চুক্তিটার যদি 1 বছরের হয়, তাহলে প্রতি বছর আমরা যেটাকে বলি অটোমেটিক্যালি রিনিউয়েবল। এবং একজনের পুনর্নবীকরণ হচ্ছে, আরেকজনের হচ্ছে না, তাহলে কি কারণ, সে কারণ বলারও কারোর কোনো জায়গা নেই। এবং এই সব কিছুর ওপরে যে যে ক্ষেত্র কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষেত্র হচ্ছে সংবাদ মাধ্যম। তারা চিকিৎসকদের মতো, কোভিড সেনাদের মতো রাস্তায় বেরিয়ে খবর করে কোভিডের সময়ও জীবন ঝুঁকি নিয়ে তারা খবর করেছেন।
কিন্তু আজ তাদের অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, প্রবেশাধিকার নেই, তাদের কোথাও থেকে কপিটা ফাইল করতে, হ্যাঁ হয়ে গেছে আমার ঘড়ি, 2 মিনিট আছে আমার হিসেবে। তো সেইটা নেই এবং তাদের প্রচুর সংখ্যায় চাকরি চলে গেছে। আমরা প্রেস কাউন্সিলের সঙ্গে কাজ করে এইটা একটা চেষ্টা করছি এবং এই চুক্তিটা যেন একটা সর্বভারতীয় গ্রহণযোগ্যভাবে একটা চুক্তি হয়। কে কি চুক্তি করবেন সেটা নিজস্ব সংস্থার ব্যাপার। সব শেষে একটা কথা বলবো, যেটা আমি আশা করি সুদীপ্ত আরেকটু ভালোভাবে বলবে। জানেন তো, যখন ভিডিও এলো তখন যারা ফিল্মের লোক ভিডিওতে চাকরি করেছেন, রুটি রোজগার হয়েছে, কিন্তু ভিডিওটাকে ভিডিও বলতে রাজি ছিলেন না। মোশন পিকচার ফটোগ্রাফি বা ওই ফিল্ম এইভাবেই, ভিডিও ফিল্ম এইভাবেই বলতেন। ঠিক সেই রকম আজ ডিজিটাল মিডিয়া এসে গেছে এবং ডিজিটাল মিডিয়াতে প্রত্যেকটি মানুষই কন্টেন্ট প্রডিউসার এবং ডিজিটাইজেশন হ্যাজ ডেমোক্রেটাইজ দ্য সিচুয়েশন। ফলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু গণতন্ত্র। আপনিও একটা হোয়াটসঅ্যাপে 10 জনকে দেবেন, ফেসবুকে 100 জনকে দেবেন, অমুক জায়গায় ইউটিউবে 1000 জনকে দেবেন এবং এর মনিটাইজেশন আছে। অর্থাৎ আপনি আপনার কথা বলবেন, এত লোক শুনলে ওখানে বিজ্ঞাপন যাবে এবং ওই সংস্থা, ওই প্ল্যাটফর্ম আপনাকে টাকা দেবে। এবং এই যে ব্যক্তিকেন্দ্রিক সাংবাদিকতা, এটা আস্তে আস্তে বাড়ছে। তবে এটার যে সবটাই ভালো দিক, আগে কোনো সাংবাদিককে কিছু বলতে গেলে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের প্রয়োজন হতো, এখন সেটা নেই। তিনি যদি ভালো কথা বলেন তাহলে প্রচুর লোক শুনবে, তিনি পৌঁছে যেতে পারবেন অন্তত। তো সেটা যেমন একটা ভালো দিক, তেমনি এই সুযোগে দায়িত্ব জ্ঞানহীনভাবে কুৎসা রটনার নামে বহু লোক এই মাধ্যমকে ব্যবহার করছেন। এটাও আমাকে বুঝতে হবে যে আমি যেমন রাস্তাঘাটে এমন কোনো কাজ করতে পারি না যেটা সমাজের অমঙ্গল, বা একজনকে অযথা গালিগালাজ দিয়ে তার মানহানি করতে পারি না, আমাকেও তথ্য প্রমাণ নিয়ে সেইভাবে কাজ করতে হবে। কিন্তু ডিজিটাল মিডিয়া আগামীতে আসবে, এটা বাস্তব। এখনো অবধি তাদের আমরা স্বীকৃতি দিই না দিই, যেরমভাবে বলি, বাইরে রাখি ভেতরে রাখি, কিন্তু যে পদ্ধতি, যে টেকনোলজি এসে গেছে এবং সে কিন্তু গণতন্ত্রীকরণ করে দিয়েছে, প্রত্যেক মানুষকে সেই ক্ষমতা দিয়েছে তার কথা আর 10টা 100টা 1000টা লোকের কাছে নিয়ে যেতে। আমাদের সেটা দায়িত্বশীলভাবে করতে হবে। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ নিয়ে আমার যেটুকু বক্তব্য আমি রাখার চেষ্টা করলাম। আপনারা মন দিয়ে শুনেছেন। এরকম একজন দর্শক আজকের দিনে পাওয়া, এটা কিন্তু যথেষ্ট বিষয়। আর আমি অনেক বন্ধুদের কথা বলেছি, আরেকজন বন্ধুর সঙ্গে আমার হঠাৎ দেখা হয়ে গেছে, গৌতম দা, অনেক দিন পর দেখা হলো, আমাদের খুবই পুরনো সিনিয়র সহকর্মী, ওনার সঙ্গে একটু ঘুরে বেড়ালাম, ভালো লাগলো। ধন্যবাদ। সাথে সঞ্চালক এবং আমার 2 বন্ধু, ব্যক্তিগত বন্ধু এবং পেশার জগতেও আমরা একসঙ্গে কাজ করেছি, স্নেহাশিস এবং সুদীপ্ত। তাদের সকলকে শুভেচ্ছা, আপনাদেরও। স্নেহাশিস শুধু সাংবাদিক নয়, স্নেহাশিস সাংবাদিকতার শিক্ষক। কলকাতায় এমন অনেক সাংবাদিক কাজ করেন যারা ওর হাতে তৈরি, যারা ওর কাছ থেকে সাংবাদিকতার প্রাথমিক পাঠ, ব্যাকরণ জেনেছে। ফলে ও অনেকটা জায়গা জুড়ে কাজ করেছে। ওর অভিজ্ঞতা থেকেই ও কতগুলো কথা এখানে আপনাদের সামনে বলেছে, যেটা আমার কাজটা একটু সহজ করে দিয়েছে। আমি দ্রুত প্রসঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছি, কোনো গৌরচন্দ্রিকা ছাড়া। যে দেখবেন যে সাংবাদিকতা সম্পর্কে বা এই সংবাদ মাধ্যম সম্পর্কে যে কোনো আলোচনায় প্রধানত সামনে চলে আসে নিরপেক্ষতার প্রশ্ন। কে কোন দিকে ঝুঁকে আছে, বাঁ দিকে না ডান দিকে, কার পক্ষপাত কোন দিকে, ইত্যাদি। এবং সেই মাপকাঠি ধরে দর্শক টিভিতে যা দেখেন, পাঠক খবরের কাগজে যা পড়েন, সেই মাপকাঠি ধরে সাংবাদিক কুলকে তিরস্কার বা পুরস্কার শুনতেও হয়। কিন্তু
কিন্তু আসলে একজন সাংবাদিক কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে তার আপত্তি থাকার কথা না, এবং তিনি ইচ্ছুকও হয়তো মন থেকে ইচ্ছুক, যদি মস্তিষ্কে বিষক্রিয়া না হয়ে গিয়ে থাকে। কিন্তু এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিসরটা তার পক্ষে খুব জটিল কারণে যে সমস্ত খবরের কাগজ, সমস্ত টেলিভিশন এবং ইদানিংকার ডিজিটাল মিডিয়া, তার একটা এডিটোরিয়াল পলিসি থাকে, সম্পাদকীয় নীতি থাকে, যে নীতি তার লক্ষণ রেখা, এর বাইরে কেউ যেতে পারে না। নীতি কে ঠিক করে? ব্যক্তি সাংবাদিক করেন না, যিনি ওখানে চাকরি করেন তিনিও করেন না। নীতি ঠিক করে যারা ওই নির্দিষ্ট সংবাদ মাধ্যমের মালিক, যে অর্থেই সেই ওনারশিপ কথাটি ব্যবহৃত হোক না কেন। অর্থাৎ শেষ পর্যন্ত সংবাদ মাধ্যম সংক্রান্ত যে কোনো আলোচনার মুখ্য ফালক্রাম হচ্ছে মালিকানা কার। যতক্ষণ পর্যন্ত মালিকানা কার এ প্রশ্নের উত্তর না পাওয়া যাচ্ছে, ততক্ষণ খবরের কাগজগুলো এমন কেন, টেলিভিশন কাগজ চ্যানেলগুলো এমন কেন, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। স্নেহাশিস বলেছে, আমি বিশদ ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, যে দিন যত যাচ্ছে তত ভারতীয় সংবাদ মাধ্যম বৃহৎ পুঁজির কবলে পড়ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিশেষণ, এই বৃহৎ পুঁজিটা। ঠিকই যে চিরকালই খবরের কাগজ পুঁজির দ্বারা পরিচালিত হয়েছে সংবাদ মাধ্যম, কিন্তু সাধারণ একটি স্থানীয় পুঁজি, শুধু প্রকাশনা জগতেরই পুঁজি, অন্য কিছু করে না। আর 14 রকমের বড় ব্যবসা আছে, সেই রকম একজন বিরাট পুঁজির মালিকানায় থাকা এক কথা নয়। এই জন্য কর্পোরেট শব্দটা লোকের মুখে মুখেও ঢুকে গেছে। ভারতবর্ষের বাণিজ্যিক সংবাদ মাধ্যমের একটা বড় অংশ সেটা এখন কর্পোরেট মালিকানাধীন। আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের দেশের সবচেয়ে বড় লোক মুকেশ আম্বানি, তার হেন কিছু নেই যে তার নেই ব্যবসা। তিনি মিডিয়া জগতেও ঢুকেছেন, এবং প্রধানত নিউজ নেটওয়ার্ক 18 সেটা তার প্ল্যাটফর্ম। তাকে কেন্দ্র করে প্রচুর চ্যানেল, প্রচুর খবরের কাগজ আসলে তিনি চালান, নামে অথবা ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করে অথবা স্পেশাল পারপাস ভেহিকেল তৈরি করে আসলে মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেলের সংখ্যা 100 ছাড়িয়ে যাবে আমাদের দেশে। ইদানিং যার নাম খুব শোনা যাচ্ছে, আমাদের দেশের বর্তমান সরকারের চোখের মণি, আদানি গোষ্ঠী, তারা একটু দেরিতে ঢুকেছেন। ঢুকেছেন যখন, তখন রুই কাতলা ধরেই ঢুকেছেন। সকলেই জানেন হয়তো যে আমাদের দেশের খুব বড় টেলিভিশন চ্যানেল এনডিটিভি এক রাতে কিনে নিয়েছে আদানিরা, এবং এক রাতে শুধু এনডিটিভি কেনেনি, এক রাতে এনডিটিভির চরিত্র বদলে দিয়েছে। এনডিটিভি থেকে ছেড়ে চলে গেছেন অনেক সাংবাদিক, শ্বাসরুদ্ধ অবস্থায় আছেন বলে, এবং যারা আগের দিন এনডিটিভি দেখেছেন আর 72 ঘন্টা পরে এনডিটিভি দেখেছেন, তারা চোখের সামনে বুঝতে পারছেন আদানি মালিক হলে কিভাবে একটা চ্যানেলের চরিত্র বদলে যেতে পারে। আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। তিনি আরও খুলছেন, এখন কি একটি খুবই সম্প্রতি একটি নিউজ সংবাদ সংস্থা যাকে আমরা বলি, যার কাছ থেকে খবরের কাগজ চ্যানেল প্রাথমিক সংবাদ সংগ্রহ করে, মানে কেনে, IANS বলে একটি সংস্থা, সেটাও আদানি কিনে নিয়েছেন। অর্থাৎ সংবাদের সূত্র থেকে সংবাদের বিপণন পর্যন্ত সবই আম্বানি আদানিদের হাতে চলে যাবে। এই একটা কাঠামোর মধ্যে গিয়ে আমরা ভারতীয় সংবাদ মাধ্যম পড়েছি। দেখুন, অনেক দিন ধরেই পুঁজি চলে, তার অনেক ফলাফল আছে। আমি বিশেষ ফলাফলের মধ্যে যাব না, কারণ আপনারা যা দেখেন তা তো দেখেনই। টিভিতে আপনি কি দেখেন না, খবরের কাগজে আপনি কি পড়েন না, একটু ভালো করে ভেবে দেখবেন। অনেকক্ষণ ধরে তার উদাহরণ দেওয়া যেতে পারে, আমি শুধু ছোট দুটো উদাহরণ আপনাদের দিচ্ছি। এখনো আমাদের দেশের প্রায় 60% লোক গ্রামে থাকেন, কৃষির সাথে জড়িত, এবং আমাদের দেশের অর্থনীতির গুরুতর সংকট হচ্ছে, প্রথম সংকট যদি কিছু হয় তা হলো কৃষির সংকট। এটাকে কেন্দ্র করে আমাদের দেশের অর্থনীতির আবর্তিত হচ্ছে
সঞ্চালক বলছিলেন প্রচুর কৃষক আত্মহত্যা করছেন ইত্যাদি। গত 10 বছরে সরকারি হিসেবেই 4.5 লাখ 5 লাখ কৃষক আত্মহত্যা করেছে। এদের কোনো খবর বাণিজ্যিক সংবাদ মাধ্যমে দেখা যায় না। কোনো বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে কোনো আত্মঘাতী কৃষকের স্ত্রীর সাক্ষাৎকার কেউ দেখেননি। একটি মাত্র ব্যতিক্রম হচ্ছে কোন বানেগা ক্রোনোপ্রতিতে একবার অমিতাভ বচ্চনের সামনে একজন উপস্থিত হয়েছিলেন মহারাষ্ট্র থেকে, ব্যাস, বাণিজ্যিক কারণ। জেনে রাখা ভালো যে আমাদের দেশে প্রতিদিন যে খবর আসে তার মাত্র 0.6% হচ্ছে গ্রাম ভারতের খবর। 0.6%। তাও গ্রাম সংক্রান্ত বিভিন্ন মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ইত্যাদি ইত্যাদি দিল্লি থেকে যারা ব্রিফিং টিফিং করে সেসব মিলে। আর যদি গ্রামের উৎসে আসা, গ্রাম থেকে পাওয়া খবর ধরেন তাহলে সেটা মাত্র 0.17%। অথচ দেশটা এখনো কৃষিভিত্তিক। বা ধরুন আমাদের দেশের স্নেহাশিস খুবই সঠিকভাবে বলেছে যে আমাদের দেশের অসংগঠিত শ্রমিক, তাদের একটা বড় অংশ হচ্ছে পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার। ইদানিং খুব আলোচনা হচ্ছে। ভারতবর্ষের শহরে যত শ্রমজীবী কাজ করেন তার 53% হচ্ছে পরিযায়ী। দেখেন খবরের কাগজে তাদের কথা, কেমন আছে না আছে, কোথায় আছে, কি ব্যাপার, যদি না কোনো বড় দুর্ঘটনা ঘটে। এই যেমন সেদিন নির্মাণ শ্রমিকরা আটকে গেছিলেন সুড়ঙ্গে, বেরোতে পারছিলেন না 17 দিন ধরে। দেখেন তাদের খবর, কোনো খবরের কাগজে, কোনো টেলিভিশন চ্যানেলে, বাণিজ্যিক খবরের কাগজে দেখবেন না। তাহলে আমি অন্য উদাহরণ দিচ্ছি না। এই যে কৃষকদের জীবন প্রতিফলিত না হওয়া, এই যে শ্রমজীবীদের জীবন প্রতিফলিত না হওয়া, তার তো কোনো কারণ আছে। কারণ এই যে এই সংবাদ মাধ্যমের কাঠামোটাই আমাদের দেশের যে আর্থসামাজিক মৌলিক কাঠামো রয়েছে তাকে প্রতিফলিত করছে। খবরের কাগজ এমন কিছু না, সংবাদ মাধ্যম এমন কিছু না যে স্বর্গ থেকে বসে সে বাকি আর্থসামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার উপর নজরদারি করবে। আর যারা খবরের কাগজের মালিক, যারা টেলিভিশন চ্যানেলের মালিক, তারা সংবাদ মাধ্যম 4র্থ স্তম্ভ না 8 নম্বর স্তম্ভ, তাতে তাতে কিছুই যায় আসে না, কারণ এগুলো তাদের মুনাফার স্তম্ভ হলেই যথেষ্ট। আমরা এ পর্যন্ত অনেকদিনই বলেছি, অনেকদিনই স্নেহাশিস বা আমি এই ধরনের আলোচনা চক্রে গেলে এইসব কথা বলেছি। কিন্তু আমরা বলতাম যেটা ঠিক যে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্যালি, অর্থনীতির দিক থেকে খুব স্বাধীন নয়। এটা স্বাধীন সংবাদ মাধ্যম কোনো কালে ছিল না। ব্রিটিশ আমলে ছিল, তখন স্বাধীনতা সংগ্রামীরা যে পত্রিকা বার করতেন অত্যাচারের মুখে, তখন তারপর থেকে ধীরে ধীরে তার পতন ঘটেছে। আমরা বলতাম ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি ফ্রি না, স্বাধীন না, কিন্তু পলিটিক্যালি ফ্রি, রাজনৈতিকভাবে স্বাধীন। সাধারণভাবে ভারতবর্ষে এমন কোনো আইন কানুন ছিল না, এমন বেশি আইন কানুন যা দিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা যায়, হাত পা বেঁধে রাখা যায়, দীর্ঘদিন পর্যন্ত ছিল না। বিপদ হচ্ছে এই যে এই কথা এখন আর ভালো করে বলা যাচ্ছে না। একের পর এক আইন হচ্ছে, যে আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। একের পর এক আইন হচ্ছে, সাধারণ মানুষের জন্য হচ্ছে, এবং তার করোলারি হিসেবে সংবাদ মাধ্যমের জন্য হচ্ছে। আপনি খবরের কাগজে কিছু লিখবেন, টেলিভিশনে কিছু বলবেন, বাড়িতে নক হবে। যে কোভিড যখন হলো, কোভিড তখন আমরা প্রকটভাবে দেখলাম এটা কি দাঁড়ায়। দৈনিক ভাস্কর একটি বড় পত্রিকা, ভারতবর্ষের বৃহত্তম পত্রিকা, বস্তুত সব সংস্করণ মেলে, পুঁজি নিয়ন্ত্রিত পত্রিকা, এমন না যে বিরাট এক স্বাধীন পত্রিকা। তারা দেখালো যে পরপর লাশ চলছে, আর দেখালো যে গঙ্গায় মৃতদেহ ভেসে যাচ্ছে, এবং সারা পৃথিবীতে প্রশংসিত হলো সেই সব ছবি। 3 দিন যায়নি দৈনিক ভাস্করের মালিকের বাড়িতে
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের রেইড হলো, ভাস্করের সংবাদদাতাও বন্ধ হয়ে গেল। দেখছেন এই যে নিউজ ক্লিক বলে সংবাদ সংস্থা, স্বাধীন ডিজিটাল মাধ্যম, অর্থাৎ খবরের কাগজ নেই, চ্যানেলও নেই, স্বাধীন ডিজিটাল মাধ্যম, তার সম্পাদককে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং খুব মারাত্মক আইনে গ্রেপ্তার করে রাখা হয়েছে ইউওপিএতে, প্রবীর পুরকায়স্থ। কেন? কারণ তিনি লাগাতার কেন্দ্রের যে সরকার তার নীতির সমালোচনা করে সংবাদ প্রকাশ করছিলেন। প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করা হয়েছে আসলে আমাদের মতো যত সাংবাদিক আছে সবাইকেই ভয় দেখাতে। ভয় পাচ্ছেন? ভয় না পাওয়ার কারণ নেই। খুব সম্প্রতি ডিজিটাল মাধ্যম, যেটাকে ডেমোক্রেটাইজেশন হিসেবে স্নেহাশিস চিহ্নিত করছিল কারেক্টলি, কিন্তু বেশিক্ষণ ওই গণতন্ত্র যাতে না টেকে ডিজিটাল মিডিয়ার জন্য খুব কড়া বিধি তা চালু হয়েছে এবং আরো কড়া বিধির ড্রাফট খসড়া এসে গেছে। সরকার যে কোনো ডিজিটাল চ্যানেলের কন্টেন্ট কি দেখানো হচ্ছে তা নির্ধারণ করতে পারবে। সরকারের যেখানে মনে হবে যে এটা দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল, সেখানে সুদীপ্তদের অসুবিধা আছে, ও একটা ডিজিটাল পোর্টাল চালায় ভালোভাবে, যে কোনো মুহূর্তে জেলে চলে যেতে হতে পারে। এইটা আগে ছিল, আর কি ছিল না, আমি এই জন্য আলোচনা বাড়াবো না। আমাদের দেশের সংবাদ মাধ্যমের অনেক দোষ গুণ, তর্ক বিতর্ক সত্ত্বেও সাধারণভাবে আমাদের দেশের সংবাদ মাধ্যম দেশের ধর্মনিরপেক্ষ যে গণতান্ত্রিক কাঠামো তার পক্ষে সওয়াল করেছে, সাধারণভাবে, দু চারটি ব্যতিক্রম ছাড়া। কিন্তু এখন সংবাদ মাধ্যম হয়ে গেছে ধর্মের নামে, অন্য প্রশ্নে পরিচিতি সত্তার নামে বিভাজনের যে দর্শন তা প্রচারের প্রায় প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। এটা কখনো ছিল না। দেখবেন খবরের কাগজ খুলবে, টেলিভিশন চ্যানেল খুললে আরো ভালো বোঝা যায়। সন্ধ্যেবেলা যে স্টুডিওতে বিতর্ক হয়, অনেকে যেটাকে কলতলার বিতর্ক বলেন, ভালো করে সর্বভারতীয় চ্যানেল শাফল করবেন, ইংরেজি, হিন্দি, দেখবেন হয় পাকিস্তান, নয় এমন কোন ইস্যু যার মধ্যে হিন্দু মুসলমান বিতর্ক আছে, নয় হিজাব, রোজ উত্তেজক, রোজ বিদ্বেষমূলক, রোজ বিভাজনমূলক এজেন্ডা সেট করা হচ্ছে। একটা ধারণা তৈরি করবার চেষ্টা হচ্ছে যে ভারতবর্ষের এযাবৎকালের বিকাশ সেটা রহিত বিকাশ, এটা নিউ ইন্ডিয়া তৈরি হতে পারে বা তৈরি হতে চলেছে যদি তা হিন্দুত্বের মতাদর্শের ওপর নির্ভরশীল হয়। এবং হিন্দুত্বের সেই মতাদর্শটি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ যেভাবে সংজ্ঞায়িত করে দিয়েছে সেই রকম, এর সাথে সাধারণ হিন্দু ধর্মাচরণের কোনো সম্পর্ক নেই। সেটা ধর্ম নয়, রেস, জাতি, এটা পলিটিক্যাল হিন্দুত্ব, রাজনৈতিক হিন্দুত্ব তৈরির জন্য চেষ্টা চলছে। আমাদের দেশে বা যে কোনো দেশেই চিরকাল জাতীয়তাবাদও আছে, গণতন্ত্র আছে, পাশাপাশি সহাবস্থান করেছে, খুব গন্ডগোল কিছু হয়নি। এখন হচ্ছে, এখন আপনি ভালো করে সংবাদ মাধ্যমে কান পেতে শুনবেন জাতীয়তাবাদ বনাম গণতন্ত্র। হয় আপনি ন্যাশনালিস্ট, নয় আপনি ডেমোক্রেটিক। জাতীয়তাবাদ বনাম বৈচিত্র্য, অথচ আমাদের দেশে এই ব্যাপারে কোনো সমস্যা কোনোদিন হয়নি। ডাইভার্সিটি বজায় রেখেই আমরা আমাদের ন্যাশনালিজমের বিকাশ ঘটিয়েছি। এখন সংবাদপত্র পড়বেন বা দেখবেন, আমি নাম বলছি না, বড় বড় সাংবাদিক যাদের পিঠে অনেক ছাপ আছে, তারা এমনভাবে বলছেন, অ্যাঙ্কারিং করছেন, আর এমনিতে অ্যাঙ্কাররা সাংবাদিক হয়ে গেছে, সে আর আমাদের দুর্ভাগ্য। আমরা যে মাঠে ঘাটে খবর করতাম, আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখতেও ভালো নই, কণ্ঠস্বরও তেমন ভালো না। এখন যারা অ্যাঙ্কারিং করেন তারা সাংবাদিক, আপনি জানতেই পারছেন না যে সে কোথা থেকে খবর জোগাড় করছে। সারাদিন জাতীয়তাবাদ বনাম বৈচিত্র্য, এই এক অন্তঃসলীলা প্রচার চলছে। অর্থাৎ যে সমাজ তৈরি করতে চাইছে আমাদের কর্পোরেট,
এবং এখন যারা শাসন ক্ষমতায় চলে গেছে এবং আরো অনেক দূর যাবে বলে পরিকল্পনা করছে, তারা যে মতাদর্শগত আধিপত্য তৈরি করতে চাইছে, মিডিয়া তার ভেহিকেল হয়ে গেছে, তার যন্ত্র হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক। যদি স্নেহাশিসের কথা আমরা মেনে নিই, যুক্তি তথ্য তাই বলে, ক্রমশ কর্পোরেট পুঁজি যদি সংবাদ মাধ্যমের দখল নেয় এবং সেই কর্পোরেট পুঁজির সঙ্গে সাম্প্রদায়িক বা হিন্দুত্ববাদী শক্তির আঁতা দৃঢ় হতে থাকে, তাহলে মিডিয়াতে তার প্রভাব পড়তে বাধ্য। আমার আশঙ্কা অধঃপতন আরো দ্রুত হবে। আমি শেষ করব এই বলে, এটা সুভাষিস স্নেহাশিস বলেছে যে বিজ্ঞাপন একটা হাতিয়ার। হ্যাঁ, বিজ্ঞাপন একটা হাতিয়ার। কোনো সংবাদ মাধ্যম বিজ্ঞাপন ছাড়া চলে না, চলা সম্ভবই না। এইটা বলতে পারেন সংবাদ মাধ্যমের একটা আভ্যন্তরীণ বাধ্যবাধকতা, কাঠামোগত বাধ্যবাধকতা। আমাদের সাংবাদিক পি সাইনাথ বলেন যে একটা কম্পালশন অফ লাইং, মিথ্যে কথা বলবার একটা বাধ্যতা। কেননা খবরের কাগজকে টিকতে হবে, টেলিভিশনকে টিকতে হবে বিজ্ঞাপন পেয়ে। বিজ্ঞাপনদাতার মেজাজ মর্জির ওপর সম্পাদকীয় নীতি নির্ভর করবে। আগে একটা পাঁচিল ছিল, আমরাও যখন পেশায় ঢুকেছি 35 বছর আগে, তখনও একটা পাঁচিল ছিল বিজ্ঞাপন দপ্তরের সাথে সম্পাদকীয় দপ্তরের। এখন পাঁচিল নেই। এখন ওই বিজ্ঞাপন দপ্তরই ঠিক করে যে সম্পাদকীয় কেমন হবে, খবর কেমন হবে, হেডিং কি হবে। বড় ব্যাপার, এর সাথে রাজনীতি মেশানো আছে। ধরুন আমাদের রাজ্যে তো অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ হয় না, সবাই জানে, কোনো কাজই হয় না। তেমন আমাদের রাজ্যে অনুপ্রেরণা ছাড়া সাংবাদিকতা করা যায় না। অনুপ্রাণিত সাংবাদিক সব। কেউ অনুপ্রেরণা দেখাতে গিয়ে এমন ডিগবাজি খেয়েছেন যে শিরদাঁড়া ভেঙে পড়ে আছেন। কেউ ঘন ঘন স্থির করেন যে কার কোলে গিয়ে বসবেন। নিজেরাই বাইনারি তৈরি করেছেন সংবাদ মাধ্যম, যে হয় এরা নয় এরা। এখন ঠিক করেন যে কার কোলে গিয়ে বসবেন। বোঝাতে যাচ্ছে না কার কোলে বসলে ভবিষ্যতের সুবিধা। বিপদে আছেন, সংকটে আছেন। কে নিয়ন্ত্রণ করছে? একটা বড় নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকারের বিজ্ঞাপন। রাজ্য সরকারের বিজ্ঞাপন দেওয়ার নীতি একেবারে নেই তা না, কিন্তু এদেশে রাজ্যে কোন নীতি বা মানা হচ্ছে? আমি একটি সংবাদপত্রের সঙ্গে জড়িতই, অনেক কাল ধরেই জড়িত, 36 বছর ধরে। আমি উদাহরণ দিতে চাই না। গণশক্তি পত্রিকা 12 বছর ধরে রাজ্য সরকারের কোনো বিজ্ঞাপন পায়নি। আচ্ছা, পায়নি, বিরোধী কাগজ দিতে যাবে কেন? নেই, মামলা করা হয়েছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেটা পারা যায় না, কারণ এই কাগজটি রেজিস্টার্ড কাগজ। এই কাগজের ন্যূনতম যে প্রচার সংখ্যা ওদের দরকার, তার থেকে অনেক বেশি প্রচার সংখ্যা আছে। এই কাগজের ডিএভিপি স্বীকৃতি আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি আছে। হাইকোর্ট রায় দিয়েছে যে রাজ্য সরকারের বিজ্ঞাপন বন্ধ করতে পারে না। দিচ্ছে কি? দিচ্ছে না। দেওয়া কি সম্ভব? আনা কি সম্ভব? না, সম্ভব না। মানে সবই নবান্নের ইচ্ছের ওপর নির্ভর করছে। তেমন নবান্নের ইচ্ছের ওপর নির্ভর করছে কোন কাগজের চিফ রিপোর্টার কে হবে। এর বেশি বললে আমার ঘাড়ে কোপ পড়বে, বন্ধু বান্ধব অসুবিধায় পড়বে, তা আমি চাই না। সুতরাং একদিকে রাজনৈতিক সিদ্ধান্ত, অন্যদিকে অর্থনৈতিক লার্গিস সুবিধে, সেটা বন্টন, তা দিয়ে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা হচ্ছে। যেমন গোটা দেশে দক্ষিণপন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তেমন আমাদের এখানেও একটা বাইনারি তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। সংবাদ মাধ্যম নিজে এই সব কিছু জানে না, সবই তো জানি, সবই তো জানা কথা। কিভাবে সে ভূমিকা পালন করবে এটার ওপর অনেক কিছু নির্ভর করছে। ভারতীয় গণতন্ত্রেরও অনেক নির্ভর করছে। এই যে রবীন্দ্রনাথের গান, ওই যে খাঁচার পাখি বনের পাখির যে গান, তাতে অনেক দিন ধরে খাঁচার পাখি বনের পাখিকে খালি বলছে চলে এসো, খাঁচাটা বেশ নিরিবিলি পরিপাটি, এখানে থাকা যায়, মেঘে বসিবার জায়গা কোথায়? আর বনের পাখি বলছে আমি
শেখানো গান গাইবো না, আমি খাঁচায় ঢুকবো না। একদম শেষে খাঁচার পাখি বলে যে আমার আর উড়িবার শক্তি নাই, খাঁচা ভাঙার আর শক্তি নাই। যদি বেশি দিন সহ্য করেন তাহলে গণতান্ত্রিক সংবাদ মাধ্যমের যে ধারা আমাদের দেশে আছে তার আর উড়িবার শক্তি থাকবে না। নিজের ডানায় ভর করে স্বাধীন সাংবাদিকতা করবার কোনো জায়গা আর থাকবে না। এটা শুধু সংবাদ মাধ্যমের মধ্যে থেকে এই রোগ সরানো যাবে না যদি সচেতন দর্শক পাঠক না থাকেন, যারা নিরবচ্ছিন্ন খেয়াল না রাখেন কি হচ্ছে কি হচ্ছে না, এবং তার ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে না থাকেন, তাহলে গণতন্ত্রও বাঁচবে না, গণতান্ত্রিক সংবাদ মাধ্যমও বাঁচবে না। ধন্যবাদ। আমি প্রথমে খর্দা পুষ্প প্রদর্শনী কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আলোচনায় ডেকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমার নিজের শরীর খুব খারাপ, মানে গলার অবস্থা খুব খারাপ, সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, তাই আমি চেষ্টা করব 20 মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করতে। সন্ধ্যা হয়ে এসছে। আমি ইনফ্যাক্ট একটা টাইমার দিলাম, আমি নিজের থেকে 10% 2 মিনিট সময় নিজেকে বেশি দিয়েছি। আমি 22 মিনিট একটা টাইমার সেট করেছি, এর মধ্যে আমি আমার যা বলব। প্রথম বক্তা হিসেবে স্নেহাশিস মোটামুটি একটা আনুপূর্বিক বিবরণ দিয়েছে বর্তমান মিডিয়া সম্পর্কে। আমার মনে হয় না যে বর্তমান ভারতে চতুর্থ স্তম্ভ বিপন্ন কি না, যেটাই সেমিনারের আলোচনার মূল প্রস্তাব, এইরকম একটা কিন্ডারগার্ডেন সুলভ প্রশ্ন সত্যি সত্যি এখানে বক্তা বা শ্রোতা কারোর মনে আছে। বিপন্ন যে সে বিষয়ে কোনো সংশয় নেই, সেই জন্যই আপনারা চিন্তিত হয়ে আমাদের আলোচনা করতে ডেকেছেন, সেই জন্যই আমরা কথা বলতে এসেছি। দেবাশিস দা যে মূল সুরটা বেঁধে দিয়েছে তার মধ্যে আসলে সব কথাগুলি বলা হয়ে গেছে। দেবাশিস দাও কিছুটা বাস্তব উদাহরণ দিয়েছেন অনেকগুলো। স্নেহাশিস যদি আমি বলতে চাই যে একটা খুব বৃহৎ ছবি বার্ডস আই ভিউ আপনাদের সামনে দিয়ে থাকে, দেবাশিস দা দিয়েছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, জ্ঞান থেকে, তার সঙ্গে বর্তমান পরিস্থিতিকে যুক্ত করে যে ছবিটা উঠে আসে সেটা। আমি এই দুজনের কথা শুনতে শুনতে ঠিক করলাম যে আমি আরও মাইক্রো লেভেলে যাব, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো। আপনারা হয়তো জানেন যে আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম, আমরা প্রায় একই সময় শুরু করেছিলাম দেবাশিসদার মতোই। আমি 1986 সালের ডিসেম্বর মাসে আনন্দবাজার পত্রিকায় প্রথম যোগদান করি। 15 বছর আমি আনন্দবাজার পত্রিকায় কাজ করেছি। তারপর 4 বছর আমি বেসরকারি টেলিভিশন প্রোডাকশন সংস্থায় কাজ করেছি, যারা আমি তার কার্যনির্বাহী সম্পাদক ছিলাম, যারা খাস খবর বলে একটা খবর বানাতো বাংলাতে। তারপরে আমি 24 ঘন্টা চ্যানেলে 9-10 বছর কাজ করেছি। এখন আমি ফোর্থ পিলার উইথ দ্য পিপল বলে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালাই। আমার মনে হয় সংবাদ মাধ্যমের বিপন্নতা নিয়ে যখন কথা ওঠে তখন মূলত এই ধরনের যেগুলোকে কমার্শিয়াল মিডিয়া বলা হয়, যেমন আনন্দবাজার পত্রিকা, যেমন খাস খবর, আমি আজকে নাম করেই বলবো, ঠিক করেছি, তাদের নিয়েই আমরা বেশি ভাবিত হই। স্নেহাশিস কাজ করেছেন সারা জীবন ভারত সরকারের হয়ে দূরদর্শনে, কর্মজীবনে সামান্য শুরু করেছেন বর্তমান পত্রিকা। আমার মনে হয় না যে অল ইন্ডিয়া রেডিও বা দূরদর্শনের থেকে আপনাদের খুব বিরাট নিরপেক্ষতা বা মানুষের জন্য তারা কিছু করবে এরকম কোনো প্রত্যাশা ছিল। আমার নিজের ব্যক্তিগত বিশ্বাস, ভুল হলে কিছু মনে করবেন না, এখানে যারা আছেন তারা অধিকাংশই বামপন্থী ভাবধারায় বিশ্বাসী। দেবাশিস দা কাজ করেছেন গণশক্তি পত্রিকায়, এবং গণশক্তি পত্রিকা তো ঘোষণাই করে যে তারা নিরপেক্ষ নয়, তারা মেহনতি মানুষের পক্ষে। আমি এখানে সম্পূর্ণ দেবাশিস দার সঙ্গে একমত। ওই খবর নিরপেক্ষতা বলতে যেভাবে খুব
আলগা বলে চায়ের একটা আলোচনায় বলা হয় যা নিরপেক্ষ আমরা, ওই রকম নিরপেক্ষতা বলে কিছু হয় না। সংবাদ মাধ্যমে আমি কোন খবরটা কভার করতে যাচ্ছি তার মধ্যেই আমার রাজনীতি নিহিত থাকে। ওই যে দেবাশিসদা বললেন না আমি কৃষক আত্মহত্যা কভার করব না, তার আগে সঞ্চালক মহাশয় বলছিলেন বোধহয় প্রথমে, আমি কৃষক আত্মহত্যা কভার করব নাকি একটা ফিল্ম স্টারে বিয়ে কভার করব, তার মধ্যেই আমার পলিটিক্স এমবেডেড আছে, একদম মজ্জার মধ্যে ঢুকে আছে। এই পলিটিক্স বাদ দিয়ে কোনো মিডিয়া হয় না। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আনন্দবাজার পত্রিকায় আমি যখন কাজ করতাম ৯-এর দশকের মাঝামাঝি, আমি তখন আনন্দবাজার পত্রিকার একটা বিভাগের চিফ রিপোর্টার। তখন একটা সার্ভে করানো হলো আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে, একটা বড় প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন তার বেসরকারীকরণ নিয়ে, বেসরকারীকরণ নিয়ে আসলে নয়, আসলে সার্ভেটার বিষয়বস্তু ছিল যে ওটাকে পুনরুজ্জীবনের জন্য কী করা দরকার। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বিশাল বড় কারখানা, আপনারা জানেন অনেক লোক কাজ করে। তো যে সংস্থাকে এটা কাজটা করা বরাদ দেওয়া হয়েছিল, খুব বিখ্যাত সংস্থা, তাহলে একটা এত বড় মোটা রিপোর্ট এনে একদিন দিল ২৫০ পাতা। এবং সেই রিপোর্টটা পড়ে আমাদের সম্পাদক তখন অভিক সরকার মহাশয়, অত্যন্ত বিদগ্ধ মানুষ এবং অসাধারণ ভালো সম্পাদক, কোনো সন্দেহ নেই। আমি অনেক বড় বড় সাংবাদিকের সঙ্গে কাজ করেছি, কিন্তু অভিকবাবু অসাধারণ। তো আমি তখন অনেক জুনিয়র, বয়সের দিক থেকে অনেক জুনিয়র। অভিকবাবুকে কেউ একজন বললেন যে এই রিপোর্টটাতে বলা হয়েছে যে শ্রমিকরা বেসরকারীকরণ চাইছে। উনি রিপোর্টটা আমাকে দিয়ে বললেন তুমি ভালো করে এটা পড়ে এই স্টোরিটা করো। আমি বললাম এটা পড়তে সময় লাগবে। বাড়ি নিয়ে গেলাম, 2 দিন ধরে পড়লাম। তখন এইসব লাক্সারি ছিল, এখন এসব লাক্সারি মিডিয়াতে উঠে গিয়েছে। এখন মিডিয়াতে বললে সেদিন দুপুরে লিখে দিয়ে, দুপুরে বললে বিকেলের মধ্যে লিখে দিয়ে রাত্রিবেলা বাড়ি যেতে হয়। আমি বললাম যে এটা ২৫০ পাতার রিপোর্ট, তো পড়তে সময় লাগবে। তো বাড়ি নিয়ে গেলাম, 2 দিন ধরে পড়লাম। পড়ার পরে আমি বললাম যে না, আসলে রিপোর্টে একথা বলেনি। রিপোর্টে যেটা বলেছে সেটা হচ্ছে শ্রমিকরা চাইছেন দক্ষ ম্যানেজমেন্ট। শ্রমিকরা চাইছেন দক্ষ ম্যানেজমেন্ট। এই যে সরকারি অফিসারদের দিয়ে পাঠানো হয়, তারা এই ইন্ডাস্ট্রির এই বিজনেসের কিছুই জানেন না, তারা এসে ছড়ি ঘোরান, আবার রাজনৈতিক পট পরিবর্তন হলে চলে যায়, আবার নতুন একদল ম্যানেজমেন্ট আসে। শ্রমিকরা এইটার বদল চাইছেন, বেসরকারি মালিকানা চাইছেন না। এরকম নির্দিষ্ট প্রশ্ন শ্রমিকদের না করা হয়েছে যে আপনারা বেসরকারি মালিকানা চান কি না, না তারা উত্তর দিয়েছে যে আমরা চাই। আমি যখন আমার এডিটরকে অভিকবাবুকে বললাম যে আসলে রিপোর্টটা কথা বলেনি, উনি বললেন যে তুই ভালো করে পড়েছ? আমরা হ্যাঁ নিশ্চয়ই পড়েছি, এই যে এই দেখুন পুরো ফ্ল্যাপ দিয়ে দিয়ে নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কী লেখা আছে। উনি আমাকে বললেন ফাইন, দেন দ্যাট ইজ দ্য স্টোরি, সেটা তুমি লেখো। তা আমি সেটাই লিখেছিলাম। আনন্দবাজার পত্রিকা কি লাভের জন্য ব্যবসা করতো না? 100 বছরই কাজ, 100 বছর ধরে লাভের জন্যই ব্যবসা করে। আনন্দবাজার পত্রিকা বাজারি সংবাদপত্র নয়। আপনাদের পুরনো ভাষায় কি বুর্জোয়া সংবাদপত্র নয়? অবশ্যই হ্যাঁ। কিন্তু তার মধ্যেও যেটা দেবাশিসদা বলছিলেন, একটা কথা ওই সামাজিক দায়বোধ ছিল। কারণ তাদের ব্যবসাটা ছিল শুধু খবরের কাগজ কেন্দ্রিক, শুধু মিডিয়া কেন্দ্রিক। মিডিয়ার ব্যবসা করে জমি কিনতে হবে, মিডিয়ার ব্যবসা করে জাহাজের ব্যবসা করতে হবে, পোর্টের ব্যবসা করতে হবে, এয়ারপোর্টের ব্যবসা করতে হবে, প্রধানমন্ত্রী বানানোর ব্যবসা করতে হবে, এ ধারণা তখন পর্যন্ত ছিল না। আমি অবশ্য অনেক বছর আগেকার কথা বলছি। এবার আরেকটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, কৃষক আত্মহত্যা। না, আগে একটা অন্য অভিজ্ঞতার কথা বলি, এডিটোরিয়াল ফ্রিডমের কথা বলি। আমি যখন 24 ঘন্টা চ্যানেলে কাজ করতাম, তখন বামফ্রন্টের শেষের দিক, আপনারা সকলেই জানেন দুটো বিরাট বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, একটা সিঙ্গুর কেন্দ্রিক, একটা নন্দীগ্রাম কেন্দ্রিক। বামফ্রন্ট সরকারের বিদায়ের সঙ্গে যে দুটোকে অনেকে যুক্ত করেন, তার নানা রকম যুক্তি আছে, তার বিস্তারে আমি যাচ্ছি না। আমাদের তখন অধিকর্তা ছিলেন, ঠিক সম্পাদক বলা যায় না, কিন্তু আমাদের মাথার উপরে ছিলেন। আমি ছিলাম ওই 24 ঘন্টা চ্যানেলের উপদেষ্টা সম্পাদক। আমাদের সম্পাদক ছিলেন আমার বন্ধু অঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি মারা গেছেন। আর একজন টেকনিক্যাল সম্পাদক ছিলেন নীল বলে, চক্রবর্তী, অরিন্দম চক্রবর্তী। আমাদের মাথার উপরে ছিলেন অভিক দত্ত। তা আপনারা অনেকেই নিশ্চয়ই চিনতেন তাকে, সিপিআইএমের
নেতা বলা চলে, যদিও খুব প্রকাশ্যে নেতৃত্ব করতেন না, বাইরে দেখা যেত না, কিন্তু যথেষ্ট নিবিড়ভাবে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত, গণশক্তি পত্রিকার সম্পাদক। সিঙ্গুরে আমি অনেক অনুষ্ঠান করেছিলাম, সিঙ্গুরে গিয়েও অনুষ্ঠান করেছিলাম। নন্দীগ্রাম নিয়ে যখন অনুষ্ঠান করার কথা হলো, আমরা সন্ধ্যাবেলা 7টার সময় একটা অনুষ্ঠান করতাম, 7টা না 8টার সময়, আপনার রায় বলে। কখনো অঞ্জন করতো, কখনো আমি করতাম। পরবর্তীকালে মৌপিয়া আস্তে আস্তে করতে শুরু করলো। আমি অভিজ্ঞতাকে বলেছিলাম যে অভিজ্ঞতা, নন্দীগ্রাম নিয়ে কিন্তু আমি কোনো অনুষ্ঠান করতে এখন পারবো না। উনি বলেছিলেন আমাকে, কেন? আমি না, এখানে যেটা হয়েছে আমি একেবারেই সমর্থন করতে পারছি না, আমি অত্যন্ত ডিস্টার্ব ফিল করছি। এখানে অনুষ্ঠান করতে গেলে যে প্রশ্নগুলো আমাকে করতে হবে সেটা ভালো হবে না। উনি এগুলো, হ্যাঁ ঠিক আছে, দরকার নেই। একটা রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, নেতা, সদস্য হয়েও আজীবন সেই ভাবধারায় বিশ্বাস করেও অভিজ্ঞতা আমাকে যে স্বাধীনতা দিয়েছিলেন এটা খুব ভালো করে জেনে, আমি কিন্তু বামপন্থী রাজনীতি করার লোক নই, দেবাশিস দাও খুব ভালো করে জানে। আমি যখন কলেজে পড়তাম সেই কলেজে দেবাশিস দাস এসএফআই নেতা ছিলেন। দেবাশিস দা খুব ভালো করে জানে আমি মোটেই তাদের সঙ্গে রাজনীতি করতাম না। তা সত্ত্বেও যে স্বাধীনতা অভিজ্ঞতা আমাকে দিয়েছিলেন, তার থেকে তার এডিটর হিসেবে সংবাদ মাধ্যম পরিচালনার ক্ষেত্রে তার যে যোগ্যতা, তার যে বিচারবোধ, তার যে উচ্চতা, তার প্রমাণ মেলে। আজকের দিনে এটা বিরল হয়ে যাচ্ছে। অভিকবাবু যেমন নিজেকে বর্ণনা করতেন কার্ড ক্যারিং ক্যাপিটালিস্ট হিসেবে, তিনি বলতে ভালোবাসতেন, একটু এই ভাষায় বলতেন, আই এম এ কার্ড ক্যারিং ক্যাপিটালিস্ট। যেমন বামপন্থী দলের কার্ড দেয়, এবং আমি কার্ডধারী ক্যাপিটালিস্ট, পুঁজিবাদী বলে নিজেকে বর্ণনা করতেন। তিনি যেমন রিপোর্টারদের স্বাধীনতা দিতেন, ঠিক একই স্বাধীনতা আমি তখন রিপোর্টার থেকে অনেক সিনিয়র অভিজ্ঞতাও আমাকে দিয়েছিলেন। একজন অভিক সরকার, একজন নাম অভিক দত্ত, ঘটনাচক্র দুজনের নামই অভিক। এই বোধটা, এই ইনক্লুসিভনেসটা, এই টলারেন্সটা, সহনশীলতা, সকলকে নিয়ে চলার ক্ষমতা, এইটা আজকালকার মিডিয়া সম্পূর্ণ হারিয়েছে। তার জন্য মিডিয়া মালিকটার দায়ী বটেই। দেবাশিস দা যেটা বলেছেন 100% ঠিক। একটা বড় শিল্পপতি যদি 100টা টিভি চ্যানেল এবং কাগজে মালিক হয়ে যায়, এবং দেশের প্রায় সমস্ত এয়ারপোর্টের মালিক হয়ে যায়, প্রায় সমস্ত পোর্টের মালিক হয়ে যায়, আমি এখনকার হিসেবটা জানি না, গত বছর হিন্ডেনবার্গ রিপোর্ট যখন প্রকাশিত হয়েছিল তখন দেখা গিয়েছিল 11টা এয়ারপোর্ট এবং 11টা পোর্ট, দেশে 11টা পোর্ট হচ্ছে তাদের সঙ্গে যুক্ত, এবং কার্গো ক্যারিং ক্যাপাসিটি হিসেবে কত 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 মাল তারা হ্যান্ডেল করে সেই হিসেবে বিরাট। আমার পার্সেন্টেজ বলে নেই, কিন্তু দেশের সব থেকে বড়। তো তাদের স্বার্থে তো সংবাদ মাধ্যম পরিচালিত হবেই। তার মধ্যে স্পেসটা খুঁজে বার করাটা সাংবাদিকদেরও কিন্তু একটা কাজ। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হই যে আজকালকার সাংবাদিকরাও কিন্তু সেই প্রস্তুতিটা অনেকে নেন না। হয়তো এই কারণেই নেন না, নিয়ে তো একটা লাভ নেই। যদি 250 পাতার রিপোর্ট পড়ার গুরুত্ব এডিটর বোঝেন তাহলে ঠিক আছে, আর এডিটর যদি বলে দেন ওসব পড়তে টড়তে হবে না, যা সব ঠিক হয়ে অলরেডি মানে কি রিপোর্ট লিখতে হবে তৈরি হয়ে চলেই আসছে, তো সুন্দর ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখে দাও, তাহলে খামাখা 250 পাতার রিপোর্ট পড়ার অভ্যাসী বা মানুষের কেন হবে? দেবাশিস দা এক ধরনের রাজনীতি থেকে সংবাদ মাধ্যমে এসছেন। আমি প্রায় সক্রিয় রাজনীতি না করা, কিন্তু অন্য সম্পূর্ণ রাজনৈতিক ভাবনা থেকে রাজনীতিতে এসেছি। আমরা কলকাতার যে কলেজটায় পড়তাম সেটাকে তো খুব এলিট কলেজ তখন বলা হতো, প্রেসিডেন্সি কলেজে আমরা পড়তাম। আমি জানি না যে আজকে সেই কলেজ থেকে পাশ করা কতজন সাংবাদিকতা আসেন। একটা সময় কিন্তু ঝাঁকে ঝাঁকে আসতেন। আনন্দবাজার পত্রিকার নিউজ এডিটর পরপর 3-4 জন আমি নাম করতে পারি, নাম করছি না, কিন্তু আমার প্রেসিডেন্সি কলেজ থেকে এসেছিলাম। আমরা সাংবাদিকরাও নিজেদের প্রস্তুত করছি না, প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বোধ করছি না। কৃষক আত্মহত্যার কথা হচ্ছিল, এখানে আমার একটা ব্যক্তিগত কথা বলি। এই কৃষক আত্মহত্যা নিয়ে 2008 সালে, সম্ভবত 2008 সালের বাজেটে ইউপিএ সরকার, তখন দ্বিতীয় ইউপিএ সরকার, অর্থমন্ত্রী চিদম্বরম একটা বিরাট অঙ্কের কৃষি ঋণ মকুব করলেন। 75,000 কোটি টাকা এরকম কিছু হবে। তখন অভিজ্ঞতার আমি ঠিক করলাম যে আমি একটা ডকুমেন্টারি করব, যেসব অঞ্চলে কৃষক আত্মহত্যা খুব বেশি, মহারাষ্ট্রের বিদর্ভ মানে মহারাষ্ট্রের পূর্ব দিকটা,
অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা উত্তর দিকটা এবং মধ্যপ্রদেশের একেবারে দক্ষিণাংশ খুব একটা শুষ্ক অঞ্চল, কালো মাটির অঞ্চল। তুলো চাষ হয়, চাষ যখন লাভজনক হয় খুব লাভ, কিন্তু ওইটা বহু টাকা ঋণ নিয়ে লোকে চাষিরা চাষ করেন, যদি ক্রপ ফেল করে তাহলে খুব বিপদ, তখনই চাষিরা আত্মহত্যা করেন। গরিব চাষি কিন্তু আত্মহত্যা করেন না, যারা আত্মহত্যা করেন তারা যথেষ্ট সম্পন্ন, লাখ লাখ টাকা লোন নিয়েছেন, লোন ফেরত দিতে পারবেন না, এরকম অবস্থায় সাধারণত করেন। তো সেই এটা করা হলো, তখন সেই পিরিয়ডটা দেখানো হলো 24 ঘন্টা চ্যানেলে। তারপর সেটা দিল্লিতে গেল, দিল্লিতে অনেক বড় বড় মন্ত্রী নেতা ইত্যাদিরা দেখলেন। তখন একটি ইস্যু উঠেছিল যে কৃষি ঋণ মকুবের অঙ্কটা করা হয়েছিল জমির মাপে। হ্যাঁ, মানে যার 2 হেক্টর মানে 5 একর মানে 15 বিঘে, 15 বিঘে অব্দি কৃষি জমি থাকলে তবে তার ঋণ মকুব করা হবে, ছোট চাষি ধরা হয়েছে। আমার ডকুমেন্টারিটা থেকে, আমার একার নয়, এবং ওই রকম আরও অনেক কাজ, অনেকেই টেলিভিশনে কাজ করেছিলেন, তার মধ্যে একজন আমার বন্ধু মারা গেছেন, তখন 9X বলে একটা টিভি চ্যানেলে কাজ করতেন, খুব ভালো সাংবাদিক বলে মনে করি, দীপ্তোষ মজুমদার, দীপ্তোষ দেবাশিস চেনবেন, দীপ্তোষ একটা ডকুমেন্টারি করেছিল ইংরেজিতে। তাতে উঠে এসেছিল ব্যাপারটা এই যে জমির আকারের উপরে যদি কৃষি ঋণ মকুব করা হয় তাহলে অনেক বড় লোকরাও পার পেয়ে যায়। কারণ কি, ওই 14.5 বিঘা ধরা থেকে আমার জমি রয়েছে, কিন্তু আমি চাষ করেছি বেদানা বা এরকম এমন কোনো ফসল যার জন্য আমি লোন নিয়েছি লাখ লাখ টাকা, 20 লাখ টাকা। আলাদা আমি একটা অনুর্বর জমিতে বজরা চাষ করেছি, মাত্র 1 লাখ টাকা লোন নিয়েছি, কিন্তু জমির পরিমাণ 20 বিঘে, তাহলে আমি কৃষি ঋণ মকুবের সুযোগটা পাবো না। তো ওই ধরনের ডকুমেন্টারিগুলো দেখার পর কেন্দ্রীয় সরকার তার নীতি পরিবর্তন করে এটা করে, শুধু জমির মাপ নয়, তার সঙ্গে কৃষি ঋণের পরিমাণ, এই দুটো ক্রাইটেরিয়ানের উপর কৃষি ঋণ দেওয়া হবে। 24 ঘন্টা চ্যানেলে আপনারা যাই মনে করুন না কেন, ওটার মালিকানা কিন্তু আমি যখন বলছি তখন হচ্ছিল জি গোষ্ঠী, অর্থাৎ একেবারে কর্পোরেট পুঁজি, কিন্তু কর্পোরেট পুঁজি তখনও সেইভাবে নাক গলা কোনো দৈনন্দিন কাজ করবে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, কর্পোরেট ব্যবস্থার মধ্যে থেকেও এই ধরনের কাজ করে সাংবাদিকরা কিন্তু বা সংবাদ মাধ্যম কিন্তু মানুষের ছোট ছোট উপকার করতে পারে, যেটা আজকাল আর সম্ভব হচ্ছে না। তাহলে বলছি, শুরুতে বললাম বিপন্ন কি না, এই প্রশ্নের তো কোনো উত্তর দেওয়ার দরকার নেই, আপনারা জানেন বিপন্ন, সেই জন্যই আমরা কথা বলতে এসেছি। তো বিপন্নতা থেকে উদ্ধারের উপায় কি? বৃহৎ সংবাদ মাধ্যম আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যথেষ্ট বিস্তারিত, যে পুরো বড় পুঁজির হাতে চলে গেছে। বিপন্নতার থেকে উদ্ধারের উপায় হচ্ছে ছোট 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 সংবাদ প্রতিষ্ঠান, ছোট ছোট সংবাদ মাধ্যম। দেবাশিসদা বললেন যে নতুন যে ডিজিটাল মিডিয়ার নিয়ন্ত্রণের যে আইন চালু হয়েছে, সেটা চালু হলে আমাকে জেলে যেতে হতে পারে। সম্ভাবনা যথেষ্টই আছে, আমার পরিবারের লোকের এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। সত্যি এই সম্ভাবনা যথেষ্ট রয়েছে, এবং আমি জানি যে বিশেষ বিশেষ ধরনের রাজনৈতিক পরিবর্তন যদি হয় বিশেষ বিশেষ সরকারে, তাহলে এই সম্ভাবনা আরও অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই অনেকেই 4th পিলার উইথ দ্য পিপল দেখেন। আমি এবার আপনাদের জিজ্ঞাসা করছি, এই আঙুল তুলে জিজ্ঞাসা করছি, আমাকে জেলের বাইরে রাখার জন্য আপনারা কি করছেন? কি করছেন? আমি তো গত সপ্তাহে, গত 10 দিনের মধ্যে 3টে ভিডিও করেছি, বামপন্থীদের খুব প্রশস্তি করে নয়, কিন্তু বামপন্থীদের নিয়ে বা পশ্চিমবঙ্গ বামপন্থা নিয়ে আলোচনা করে। একটার 35,000 ভিউ হয়েছে, একটার মধ্যে 11,000, আর একটার ওরকম কিছু হবে 5-6 হাজার। এই ভিউ বাড়ানোর জন্য আপনারা কি করছেন? আমি সারা জীবন গণশক্তির মতো কাগজে কাজ তো করিনি, আমি কর্পোরেট জগতে কাজ করেছি, আমি খুব ভালো চাকরি করেছি, গোড়াতে খুব ভালো মাইনে পেয়েছি। আমি যখন 36 বছর বয়সে আনন্দবাজার পত্রিকা ছেড়ে দিয়ে, আনন্দবাজারে এক্সিকিউটিভ গ্রেডে কাজ করতাম, সেটা ছেড়ে দিয়ে যখন টেলিভিশনে গেলাম, তখন আমি ছিলাম কলকাতা শহরের 2nd হাইয়েস্ট পেইড জার্নালিস্ট। আনন্দ ছিল, একটা দেশকে ধ্বংস করে দিয়েছিল, একটা মহাদেশকে ধ্বংস করে দিয়েছিল, সেখান থেকে পরবর্তীকালে তারা আবার উঠে দাঁড়িয়েছে। আমি তো প্রত্যক্ষ রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু সচেতনতা যদি দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে
খবরের কনজিউমার মধ্যে না বাড়ে, তাহলে আমি তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমি একা নই। ডিজিপাব বলে একটা সংস্থা আছে, ডিজিপাব, ডিজিটাল পাবলিকেশন। সারা দেশে আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার যে সমস্ত সংগঠন, ইংরেজি নামগুলোর সঙ্গে আপনারা বেশি পরিচিত হবেন, দ্য ওয়্যার, নিউজ ক্লিক, একটা যার কথা আগে আসলে এখানে, মাফ করবেন, এই নিউজ ক্লিকের কথা হলো, দ্য ওয়্যারের কথা হলো, এই ধরনের সংবাদ মাধ্যম সারা দেশে ছড়ানো ছিটানো আছে। আমরা একা নই তো, বাংলাতেও আমার ছাড়া অনেকে আছেন, দক্ষিণে অনেক দেশে, অনেক রাজ্যে রয়েছে, সারা দেশেই রয়েছে, তাদের একটা সংগঠন আছে। সেই সংগঠনে আমরা গত বছর আলোচনা করে ঠিক করছিলাম যে এই যে নানা ধরনের কড়া আইন কানুন আসছে, এটার থেকে আমাদের বাঁচার উপায় কি, একটা উপদেষ্টা কমিটি করা হয়েছিল যে কিভাবে আইনি বিষয়ে কিভাবে পরামর্শ পেতে পারে। সেই উপদেষ্টা কমিটির শীর্ষে বসেছিলেন একজন খুব শ্রদ্ধেয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস মদন লোকুর, নাম শুনেছেন নিশ্চয় আপনারা। আর সেই কমিটিতে উপদেষ্টা হিসেবে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন বাঙালি প্রাক্তন আইএএস অফিসার। কিছুদিন পরে দেখা গেল, কিছুই না, মাস তিনেক মধ্যেই দেখা গেল সেই আইএএস অফিসার তিনি একটা রাজনৈতিক দলে এমপি হয়ে গেলেন। ফলে আমরা খুব দ্রুত তাকে উপদেষ্টার পদ থেকে বললাম, তাহলে তো আপনাকে আর এখানে রাখা যায় না, রাজনৈতিক দলে এমপি হয়ে আপনি কি করে থাকবেন। বিপন্নতাটা শুধু দিল্লি থেকে আসছে তা তো নয়, কলকাতা থেকেও তো আসছে। কোনোদিনই প্রকৃত স্বাধীন সংবাদ মাধ্যমের বন্ধু ছিল না সরকার, থাকা সম্ভব নয়। কিন্তু আগে যে সময়কাল আমরা বলছি, আমাদের অভিজ্ঞতা যতদিন, ওই গত সাড়ে তিন দশক, আর 2-2.5 দশক আগে, তখন একটা ওই যেরকম এডিটোরিয়াল বিষয়ে যে একটা স্বাধীনতা ছিল, তেমনি একটা স্বাধীনতা, একটা কি বলবো, একটা ব্যান্ড অফ টলারেন্স সরকারের মধ্যেও ছিল। নিপীড়ন অন্যামূলক হয়েছে, হয়নি তা নয়, পক্ষপাতমূলক আচরণ অন্য সরকারের আমলে হয়নি। কোনো বিজ্ঞাপন দেওয়া হবে না, শেষ করে দিতে হবে একটা সংবাদ মাধ্যমকে। এইরকম নির্মমতা, এইরকম প্রতিষ্ঠান সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থেকে, তার ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থেকে শুধু আশু ব্যক্তিগত স্বার্থে কাজ করা, এটা আগে কখনো ছিল না। সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ যখন বিপন্ন হয়, যখন একটা প্রতিষ্ঠান হিসেবে বিপন্ন হয়, তখন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে তার লাভটা কিন্তু খুব আশু, ইমিডিয়েট, এবং লাভটা পায় হচ্ছে যারা এখন ক্ষমতায় আছে তারা। আমাদের দেশের সংবিধান যারা রচনা করেছিলেন, এই সংবাদ মাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলোকে যারা দীর্ঘদিন ধরে গড়ে তুলেছেন, তারা অনেক দূরদর্শী ছিলেন। তারা ব্যক্তি নিরপেক্ষে, দল নিরপেক্ষে, সরকার নিরপেক্ষে কিছু প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন। এই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের মূল যে ভাবনা, যে এথোস, সেটাকে ধরে রাখবে, গণতন্ত্রকে ধরে রাখবে, ধর্মনিরপেক্ষতাকে ধরে রাখবে, ইনক্লুসিভনেসকে ধরে রাখবে, প্লুরালিজমকে ধরে রাখবে, এদেশের যে বৈচিত্র্য, এদেশের যে ধর্ম, ভাষা, সমস্ত বৈচিত্র্য ইত্যাদিকে ধরে রাখবে। সে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়। এখন যারা ক্ষমতা আছে তাদের লাভ, কিন্তু তাদের কিন্তু ওই দূরদৃষ্টি তাদের নেই। আজ থেকে একদিন না একদিন তো ক্ষমতার পরিবর্তন হবে, তখন তো তারা ভুক্তভোগী হবে, তখন তারা ভিকটিম হবে। আজকে যে সমস্ত নিয়ম নীতির তারা সুফল পাচ্ছেন, এই সমস্ত কিছু চরম পীড়নের শিকার তারা হবেন। কিন্তু ইতিহাস যদি দেখেন, ইতিহাসে চিরকালই শাসক মনে করেছে, সব শাসক, সব পীড়নকারী শাসকই মনে করেছে যে আমার শাসন চিরস্থায়ী হবে। যেমন এই চুরি করার সময় চোর মনে করে যে যদিও অতীতে সব চুরি শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে, কিন্তু আমি ধরা পড়ব না। তেমনি সব পীড়নকারী শাসকই মনে করেন যে যদিও অতীতে সমস্ত পীড়নকারী শাসনেরই অবসান ঘটেছে, কিন্তু আমারটার অবসান ঘটবে না, আমি চিরকাল চালিয়ে যেতে পারবো।
ইতিহাস সে কথা বলে না, কোনো না কোনো দিন অবসান ঘটবে। এবং তখন কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার মূল্য আমাদের দিতে হবে। আজকের দিনে আপনারা যদি সত্যি সত্যি চান যে স্বাধীন সংবাদ মাধ্যম বেঁচে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বেঁচে থাকবে, তাহলে সক্রিয়ভাবে তার জন্য কিছু করুন। আমি একলা নই, ফোর্থ পিলার উইথ দ্য পিপল একলা নয়, আরো অনেক এ ধরনের প্রতিষ্ঠান আছে। আপনারা মনে করেন কিছুক্ষণ আগে কেউ একজন স্নেহাশিস সম্বন্ধে বলছেন, স্নেহাশিসের ধারণা হয়তো অতটা পরিষ্কার নয় যে ইউটিউব চ্যানেল মুনাফা মানে থেকে রেভিনিউ পাওয়া যায়। ফোর্থ পিলার উইথ দ্য পিপলের ভিডিও যখন আপনারা দেখেন, শুরুতে একটা অনেক সময় বিজ্ঞাপন আসে, সেটা থেকে কত টাকা পাওয়া যায় জানেন? সেটা থেকে 5 মাস পরে এই মাসে আমি $108 পেয়েছি। $108.28 আমি পেয়েছি। $108 মানে হচ্ছে 8,000 টাকা সামান্য বেশি। 5.5 মাস পরে বছরে দুবার, এবছরে দুবার পেয়েছি। আপনারা কি মনে করেন যে একটা ডিজিটাল মাধ্যম যতই ছোট হোক না কেন, বছরে 17,000 টাকা আয় সেটা চলে? কিছু মানুষ অবশ্যই আমাদের সাহায্য করেন, তাতেই আমাদের চলে। কিন্তু আমরা নিরন্তর আবেদন করি, আমরা বাঁচতে পারি একমাত্র আপনাদের সহায়তা পেলে। আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, শুধু ফোর্থ পিলার উইথ দ্য পিপলের কথা বলছি না, ইন্ডিপেন্ডেন্ট নিউজ মিডিয়ার কথা বলছি। আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান, তাহলে কিন্তু তাদের বাঁচার কোনো উপায় নেই, তাদের কেউ বাঁচাতে আসবে না। তাদের বাঁচিয়ে কারো কোনো স্বার্থ নেই তো। তারা তো বড় বন্দরের রক্ষণাবেক্ষণ করে না, এয়ারলাইন চালায় না, বড় ফসলের ব্যবসা করে না, তাকে সমর্থন করে না। তারা তো সবকিছুকে প্রশ্ন করে। ক্রিটিকের কথা বলছিল স্নেহাশিস, সাংবাদিকদের কাজ তো প্রশ্ন করা। আমরা যে প্রশ্ন করার অধিকারটা হারিয়ে ফেলেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তারা যে কোনো প্রশ্নের উত্তর দেন না। মুখ্যমন্ত্রী তাও মাঝে মধ্যে সামনে এসে তার নিজের কথা কিছু বলে যান, কিন্তু কোনো প্রশ্নের যে উত্তর দেন না, এইটা নিয়ে কি আমরা ভাবি তো? একদিন পথ অবরোধ করুন না, পথ অবরোধ করে বলুন না সকলে মিলে, প্রশ্নের উত্তর দিতে হবে। মনের কথা কার শুনবো? গুরুদেবের শুনবো, বাবা মার শুনবো, শিক্ষকের শুনবো। প্রধানমন্ত্রী মনের কথা শুনতে যাবো কেন? প্রধানমন্ত্রীকে মনের কথা শোনার জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি নাকি? আমি আজকে একটা ভিডিও করেছি একটু পরে যাওয়ার কথা, শুরুটাই হচ্ছে এইটা দিয়ে। মাফ করবেন প্রধানমন্ত্রী মশাই, আমি 22 জানুয়ারি অকাল দীপাবলি পালন করতে পারবো না। আমাদের দেশের 80% কম মানুষ হিন্দু, 20% সামান্য বেশি অহিন্দু, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি আছেন। দেশের প্রধানমন্ত্রী কি করে বলেন একটা মন্দিরের উদ্বোধন উপলক্ষে সকলে অকাল দীপাবলি পালন করুন? বলতে তিনি পারেন না। এটা সকলে মিলে তো বলা দরকার। আমি যেটা কথাটা বলেছি সেটা তো বড় কথা কিছু নয়, সকলে মিলে রাস্তাঘাটে সর্বোচ্চ বলা দরকার। পারলাম না স্যার, 22 তারিখে অকাল দীপাবলি হবে না, বরঞ্চ উল্টোটা হওয়া উচিত। যেমন 1992 সালের 6 ডিসেম্বর ভারতীয় গণতন্ত্রের একটা কালো দিন, যেমন 2019 সালের 19 নভেম্বর বিকাশ দে এসে গিয়েছেন। দিনটা তাৎপর্য খুবই ভালো জানেন, যেদিন বাবরি মসজিদ মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে বেঞ্চ। যেমন সেইটা একটা ভারতের বিচার ব্যবস্থার কালো দিন, তেমনি রাম মন্দিরের উদ্বোধনটাও গণতান্ত্রিক ভারতবর্ষ, বহুত্ববাদী ভারতবর্ষ, তার পক্ষে একটা কালো দিন। আমি কাউকে অসম্মান করছি না, রামকে কেউ পুজো করতেই পারেন, মন্দির বানাতেই পারেন, কিন্তু তার জন্য কোনো ব্যক্তির অধিকার নেই আমাকে দীপাবলি পালন করতে পারার। আসুন আমরা নিজেদের কর্তব্য নিজেরা পালন করি। এবং বিকাশ দে এসে গিয়েছেন, তার কথা আপনারা নিশ্চয় শুনবেন, আমরা শুনবো। শেষ করবো এই কথাটা বলেই, আপনাদের কর্তব্য কিন্তু আপনাদের পালন করতে হবে। আপনারা বসে থাকবেন, সেমিনার শুনবেন, আর মনে করবেন যে ফোর্থ পিলার উইথ দ্য পিপল গণতন্ত্রের কথাগুলো বলে গণতন্ত্র
রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবে, হবে না। আমি ক্লান্ত হয়ে গেছি, আবারও বলছি, আমি সারা জীবন অনেক ভালো রোজগার করেছি চাকরি করে, 5 বছর একলা চালিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনারা যদি পিছনে না আসেন, আমি শুধু নয়, আমার মতো বহু মানুষ যারা এগুলো করছেন, তাদের পিছনে আপনাদের এসে দাঁড়ানো দরকার। এই সমর্থন ছাড়া কিন্তু স্বাধীন সংবাদ মাধ্যম বাঁচবে না, এটা নিশ্চিতভাবে জেনে রাখবেন। নমস্কার। চেষ্টা করে এই যে রবীন্দ্রনাথ নাইট ফিরিয়ে দিলেন, এ নিয়ে তখন হইচই শুরু হলো। তো ইংল্যান্ডের পার্লামেন্টে আলোচনা হলো কেন গুলি চালানো হয়েছে, সভ্য দেশের পার্লামেন্ট। সেখানে অধিকাংশ যারা পার্লামেন্টে ছিলেন তারা বললেন না, ঠিক হয়েছে। পার্লামেন্টে অধিকাংশ, ইংল্যান্ডের পার্লামেন্টে অধিকাংশ বলেন ঠিক হয়েছে। ডায়ার বললেন আমার তো বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল, যদি গুলি শেষ না হতো আমি আরো মারতাম। কি স্পর্ধা! কেন মারতেন? যে এত অসভ্য, ভারতবর্ষের মানুষ অসভ্য। আত্মমর্যাদা আঘাত হলো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ফিরিয়ে দিলেন, তার এত বড় উপাধি পরিত্যাগ করলেন। তো রবীন্দ্রনাথের খুব বন্ধু ছিলেন বিদেশে যারা ইংরেজ, তারা বললেন এটা তুমি কি করছো রবীন্দ্রনাথ, তোমার কাজ তো কবিতা লেখা, তোমার কাজ তো গল্প লেখা, তোমার কাজ তো গান লেখা, তুমি কেন এই রাজনীতির অঙ্গনে আসছো, এটা ঠিক হচ্ছে না। রবীন্দ্রনাথ বললেন তোমরা কি সভ্য জাতির অংশীদার? আমার দেশের সাধারণ নিপীড়িত মানুষ একটা জায়গায় জড়ো হয়ে তার নির্দিষ্ট কর্মসূচি পালন করবে, তার উপরে নির্বিচারে যারা গুলি চালিয়ে হত্যা করে তারা কি মানুষের ন্যূনতম আত্মসম্মানকে রক্ষা করতে দেয়? প্রতিবাদ হলো। এই যে রবীন্দ্রনাথের প্রতিবাদটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলেন কারা? তখন তো সোশ্যাল সাইট ছিল না, টেলিভিশন ছিল না। যারা ছড়িয়ে দিলেন তারা এই সুদীপ্তের মতো সাংবাদিকরা, দেবাশিসের মতো সাংবাদিকরা, তারা অল্প অল্প করে লিখতে শুরু করলেন ইংরেজের বিভিন্ন পত্রপত্রিকায় এই কি কাণ্ড হচ্ছে। তাহলে একটা মানুষের মানবিক অধিকার, তার আত্মমর্যাদা রক্ষার লড়াই, সেই লড়াইটাকে পাশ থেকে প্রচারের অঙ্গনে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্ব, সেটাও গণতান্ত্রিক শক্তি বিকাশের একটা অঙ্গ। সেই কাজটা করে কিন্তু কলমধারী লোকেরা। আপনারা জানেন ওয়াশিংটন পোস্ট বলে একটা পত্রিকা আছে, আমার ধারণা নিশ্চয়ই ওরা কেউ বলেছেন এখানে। তারা তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন, প্রবল ক্ষমতাশালী প্রেসিডেন্ট, এ কি মোদি ফদি দেখছেন, এরা কিছুই না, তার থেকে অনেক বেশি ক্ষমতাশালী নিক্সন, যে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। মোদি তো নিজে বলে বেড়ায় আমি বিশ্বগুরু, কেউ ওকে পাত্তা দেন না পৃথিবীতে কোথাও, কিন্তু নিক্সনকে পাত্তা দিত। তার কেলেঙ্কারি প্রকাশের জন্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা তারা রাস্তা নেমে পড়লেন, দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন, খোঁজ করছেন এই কাজটা কি হয়েছে, কেন হয়েছে। তাদের উপর প্রচন্ড চাপ, কিন্তু তারা বললেন ওই চাপ দিলে তো হবে না বাবা, আমার কলমটা তো স্বাধীন। তারা লিখে সমস্ত কেলেঙ্কারি প্রকাশ করলেন, নিক্সনকে পদত্যাগ করতে হবে। তাহলে গণতন্ত্র, যার মূল কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা প্রকাশের যে ব্যবস্থা, গণতন্ত্র এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় জনগণের কণ্ঠকে টিকিয়ে রাখা যায়, সেই ব্যবস্থাকে পাশাপাশি কারা প্রতিপাদন করতে পারে? কলমধারী সাংবাদিকেরা। তাই তাদের বলা হয় ফোর্থ এস্টেট। ফোর্থ এস্টেট মানেটা কি? আমরা যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে জিতলাম, জেতার পর ভারতবর্ষ তো ঠিক হলো, কি হবে ভেবে দেখুন। সাম্রাজ্যবাদ, ইংরেজ, এসব কথা আমাদের কানে আসে, কথাগুলোর অর্থ আমরা বুঝি না বা বোঝাতে পারি না, কিন্তু মূল কথা হচ্ছে তো আমি অন্য মানুষের শ্রমের ওপর দাঁড়িয়ে তার শ্রম থেকে যে নির্যাসটা বেরোবে, আসল ফলটা আমি নেব এবং তা দিয়ে আমার সমৃদ্ধি হবে, আর কিছু না। এই হচ্ছে মোটামুটি পুঁজিবাদের মূল কথা। যে তুমি সারাদিন ধরে এখানে ফসল ফলাচ্ছ মাটি কুপিয়ে, সেই ফসলের উৎপাদন, যা উৎপাদিত ফসল হচ্ছে তার শতকরা 100% আমি নিয়ে নেব, আমি তোমাকে কিছু ভিক্ষা দিলাম, তার উপরে তুমি বেঁচে থাকো। গুরুবাদের চিন্তা।
তাহলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করছেন, তখন এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল। ভাঙবো কিভাবে, কেন ভাঙবো? ঐক্যবদ্ধ মানুষ যদি একসঙ্গে লড়াই করে তাহলে ইংরেজকে তাড়াবার পক্ষে অনেক সুবিধা হয়। ইংরেজকে তাড়ানো মানে কিন্তু সাদা চামড়ার লোকদের তাড়ানো নয়। ইংরেজকে তাড়ানোর মানে হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা ওরা তৈরি করেছেন, যার মূল কথা হচ্ছে আমার ভারতবর্ষের শ্রমিকের শ্রমদানের ওপর তাদের সম্পদ তৈরি হচ্ছে, এই ব্যবস্থাটাকে যদি আমাদের তাড়াতে হয় তাহলে সবাইকে এক হতে হবে। সব শ্রমিক যদি বলে আমি একসঙ্গে কাজ করব না, আমার যথার্থ দাবি যদি না পূরণ হয়, তাহলে তো তারা কাজ করাতে পারবেন না। অতএব চেষ্টা করো যে শ্রমিকদের মধ্যে কি করে বিভেদ করা যায়, এটা চিরকালের ওদের কায়দা করেছেন। আমাদের দেশে একই সময় দেখবেন যখন সংগ্রাম তৈরি হচ্ছে, 1906 সালেই তৈরি হলো দুটো দল, একটা হলো মুসলিম লীগ আর একটা হলো হিন্দু মহাসভা। ইংরেজরা বুঝলেন যে এই ধর্মের সুড়সুড়ি হচ্ছে সবচেয়ে বড় সুড়সুড়ি। যদি ধর্মের সুড়সুড়ি দিয়ে দেওয়া যায় তাহলে মানুষ চিন্তা ভাবনা করেন না, চিন্তা ভাবনার থেকে সে আবেগে ভেসে বেড়ায়, এবং যার ফলে ভারতবর্ষ দুটুকরো হলো। একটা অংশ তারা পাকিস্তান, তারা বললো আমরা মৌলবাদী ইসলামী স্টেট, ঘোষণা করলো যে আমরা ইসলাম ধর্মকে মেনে চলবো। তখন দাবি উঠল, আচ্ছা ওরা যদি মুসলমান হয়ে থাকে, মুসলমান রাষ্ট্র করে থাকে, তাহলে আমরা কেন হিন্দু রাষ্ট্র করব না? মানে ওরা যা ভুল করলো সেই ভুলটাকে আমরা সংশোধন করার পরিবর্তে ওই ভুলটাই কেন আমরা করব না, এই একটা চিন্তা ঢুকিয়ে দেওয়া হলো যে হোক না হিন্দু রাষ্ট্র, ওরা তো মুসলিম রাষ্ট্র। এখনো বলা হয়, দেখবেন আমি বলি কত জায়গায় বলেছি যে আমরা ওদের অনুকরণ করব না, ওদের বলবো দেখো তোমরা আমাদের দেখে শেখো। যে ভারতবর্ষ এত মহান সমস্ত ব্যক্তিত্বের জন্ম দিয়েছেন, ওই যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, তার এক নাইট উপাধি পদত্যাগের মধ্য দিয়ে গোটা পৃথিবীতে জেনে গেল ভারতবর্ষে কিরকম অত্যাচার করছে ইংরেজরা। সেই দেশের মানুষ একটা ক্ষুদ্র অংশ তারা বললেন আমরা ধর্ম ছাড়া কিছু বুঝি না। তা আমরা সেটা তো মনে করিনি। যে ভারতবর্ষে আমরা জন্মেছি, এখানে যারা আছেন সবাই এই ভারতবর্ষে জন্মেছেন, এখানে গুটি কয়েক লোক আছেন যারা হয়তো ব্রিটিশ ভারতবর্ষে জন্মে থাকতে পারেন। তাহলে ওরা চলে গেল ইসলাম করে, আমরা বললাম আমরা ইসলাম বুঝি না, আমরা হিন্দু টিন্দু বুঝি না, আমরা মানুষ বুঝি। তাই সংবিধান সভায় যখন সংবিধান তৈরি হচ্ছে তখন এই আওয়াজ উঠেছিল। আজকে যারা বলছেন রাম মন্দির করলে নাকি আমাদের একেবারে সমস্ত কিছু প্রাপ্তি ঘটে যাবে, রাষ্ট্র সম্মান বাড়বে, আত্মসম্মান বাড়বে, জানি না কেউ আছেন কিনা, কিছু মনে করবেন না, কিন্তু একটু বিবেচনা করবেন। সংবিধান সভায় তারাও ছিলেন, সব আলোচনা হলো। খুব মজার একটা বক্তৃতা করলেন তখন আদিবাসীদের প্রতিনিধি জয়পাল সিং। তিনি দাঁড়িয়ে বলছেন, ওয়ে বাবা, ওই তোমরা হিন্দু মুসলমান যারা বলছো সবাই তোমরা বিদেশি, ভাবো দেশটা আমাদের, ভাববেন আমরা আদিবাসী, এই ভারতবর্ষটা আমাদের, আমাদের কোনো ধর্ম নেই, আমরা প্রকৃতির পূজা করি। তোমরা যদি এইভাবে ঝগড়া করো হিন্দু না মুসলমান, তবে তোমাদের বলবো তোমরা চলে যাও। এই যে আত্মবিশ্বাসী স্পর্ধিত বক্তব্য একজন বলছেন সংবিধান সভায়, এই সমস্ত কিছুর আলোচনার ফলে কি দাঁড়ালো? সব শেষে বলা হলো না, আমরা ভারতবর্ষের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। বললো না তো উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া। তখনও তো ভারতবর্ষে ৮০ লাখ মানুষ হিন্দু। ওরা জানেন না যে বহু মানুষ আছেন যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না, ধর্মে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তখনও ৮০ লাখ মানুষই হিন্দু ছিল। তারা কিন্তু বললেন না যে আমরা এটা হিন্দু স্টেট করব, হিন্দু রাষ্ট্র, বললেন না, বললেন উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ। এই কথাটার ব্যাপ্তি ভাবুন। যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন করেছে, যে ভারতবর্ষে বিভিন্ন ছোটখাটো রাজারা শাসন করেছে, সামন্ত রাজারা, যখন ব্রিটিশরা চলে যায় তখন আমাদের দেশে ৫০০-র ওপর এইরকম করদ রাজ্য ছিল। কত রাজা?
আমাদের পশ্চিমবঙ্গে আমরা শুনেছি কৃষ্ণনগরের মহারাজা, বর্ধমানের মহারাজা, কুচবিহারের মহারাজা, এরকম কত মহারাজা আছেন। সেই সমস্ত মহারাজাদের সমস্ত এলাকা নিয়ে যখন ইংরেজ চলে যাচ্ছেন, সবাই এক জায়গায় যুক্ত হচ্ছেন, ভারতবর্ষ তৈরি হলো। সেখানে বলা উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তা আমরা পিপল অফ ইন্ডিয়া কি করব? এতদিন তো আমাদের শাসন করেছে ইংরেজ, তার আগে শাসন করেছে মোগল সুলতানেরা, আমরা তো কখনো শাসন করিনি। যতই বড় বড় ভারত ঐতিহ্যের কথা বলুন না কেন, ভারতবর্ষ কখনো এককভাবে কারো দ্বারা শাসিত হয়নি, ওই তুর্কি বা মুঘল এরা আসার আগে, এবং সবশেষে ইংরেজ। তাহলে ভারতবর্ষ কিভাবে শাসিত হবে? দীর্ঘ আলোচনার পর ঠিক হলো আমরা একটা প্রজাতন্ত্র তৈরি করব, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অর্থাৎ মানুষই ঠিক করবে তার রাজা কে হবে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মনের রাজার সঙ্গে মিলবে কি সত্যে? আমরা সবাই রাজা। এই যে আমরা সবাই রাজা, আবার সেই রবীন্দ্রনাথের চেতনা, সেখানে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম আমরা একটা প্রজাতন্ত্র তৈরি করব। সে প্রজাতন্ত্র তৈরি করে লাভ কি হবে? কোথায় যাব? তার লক্ষ্যটা কি? লক্ষ্যটা এই কথা বলার নয় যে উনি বিষ্ণুর অবতার এসেছেন বা উনি আমাদের রক্ষা করবেন, না। লক্ষ্যটা হলো আমরা একটা অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করব। রাজনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, এটা প্রতিষ্ঠা করতে গেলে কিভাবে প্রতিষ্ঠা করব? আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকবে, আমাদের স্বাধীন চিন্তার অধিকার থাকবে। চিন্তার অধিকার কি করে আসবে? চিন্তার অধিকার আমি পাবো যখন আমার কাছে জানবার, বোঝবার, জ্ঞান অর্জন করার মতো পরিবেশ থাকবে। জ্ঞান অর্জনের পরিবেশ হবে যদি আমি মানুষের কাছে ব্যাপক শিক্ষার সুযোগ দিই। আমি জানি না নিউটন কি ব্যাখ্যা করেছেন। আমার ছেলে যখন জিজ্ঞাসা করে বাবা গাড়িটা চলছে কি করে, আমি বাবা জানি না তো, তার জেনে আসি। ছেলে বললো আমি জেনে নেবো, করতে আছে, বই পড়ো না, এই কারা গাড়িটা আবিষ্কার করলেন, কি করে চলছে, তার পেছনে কি জ্ঞান আছে। এখন তো আমরা তার উপর দাঁড়িয়ে চাঁদে চলে গেছি, সূর্যে যাওয়ার চেষ্টা করছি। এইগুলো জানবার সুযোগ দিতে হবে। তো আমি যদি জন্মে থেকে আমার ছেলেকে বলি যে ওখানে জুজু আছে আর ওখানে একজন মহান শক্তিধর মানুষ আছেন, দুজনকেই সে ভয় পাবে। জুজু দেখিয়ে ভয় পাবেন, ওই মহান শক্তিধরকে পুজো করে বললে সে ভয় পাবে, তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটবে না। এই বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটাবার জন্যই সংবিধান যখন বলছে যে আমাকে চিন্তার স্বাধীনতা, আমার কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এবং এটাও সবাই জানতেন যে এমন সময় আসবে যখন আমাদের দেওয়া ভোটে এমন কিছু লোক ক্ষমতায় পৌঁছবেন যারা এই দুটো আদর্শকে রক্ষা করতে পারবে না। তাই তারা যে রক্ষা করতে পারছে না, তাদের কাছে বিবেকের কাজ করবে কে? ওই নাটক যাত্রায় দেখেন না, বিবেকের কাজ করে একজন, সেই বিবেকের কাজ করবে সংবাদপত্র। সংবাদপত্র সে কারো সেবক হবে না, সে সংবাদের সেবক হবে। তাই ভারতবর্ষের সংবিধানকে আমরা বলি তার তিনটে স্তম্ভ। একটা হচ্ছে প্রশাসন, একটা হচ্ছে আইন প্রণয়ন, আর একটা হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যখন ব্যর্থ হয় তখন তার চেতনায় আঘাত করবে কে? ওই সাংবাদিকরা। আজকে যখন কাশ্মীরের 370 ধারার বিচার রায় দেন, বা ওই যেখানে একটা মসজিদ ছিল বা একটা ঢাঁচা ছিল, স্ট্রাকচার ছিল, তার তলায় নাকি রাম জন্মেছিলেন, এই অসত্য কথা যখন প্রমাণ হয়ে যায়, বিচারকরা দেখছেন এমন কোনো তথ্য নেই যা দিয়ে প্রমাণ হয় ওর তলায় রাম ছিলেন, তথাপি জাজমেন্ট দেন না ওখানেই রাম মন্দির হবে। তার বিরুদ্ধে কে কথা বলবে? এই সুদীপ্তরা কথা বলবে, দেবাশিসরা কথা বলবে। কিন্তু তারা স্বাধীনভাবে তাদের
মত প্রকাশের অধিকারকে প্রয়োগ করছে। এবং আমরাও দেখেছি আমাদের ভারতবর্ষের বুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় স্বাধীন ভূমিকা পালন করেছিলেন সংবাদপত্রের মালিকেরা, সংবাদপত্রের লেখকেরা, প্রচারকেরা। অনেক নাম আছে, সে নাম আমি বিশেষ করব না, কিন্তু একজনের নাম তো আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই জানা আছে, শুনে থাকবেন, তার নাম হচ্ছে হরিশ মুখার্জি। তার নামে বড় রাস্তাও আছে। দুর্ভাগ্যজনকভাবে সেই রাস্তার উপরে আজকে সবচেয়ে বড় দুর্নীতিবাজ নেতার বাড়িও আছে। এই যে পরিস্থিতি, সেই জায়গায় থেকে আমাদের যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয়, আবার বলি গণতন্ত্র মানে কিন্তু এটা নয় যে আমি গেলাম 5 বছর পর পর ভোটে গিয়ে ভোট দিয়ে বা দিতে পারলাম না, চলে এলাম। আমাকে এক মাস্টারমশাই বলেছিলেন, মাস্টারমশাইদের সম্মেলন উদ্বোধন করতে গিয়েছিলাম, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনারা তো প্রিসাইডিং অফিসার, আর কি করেন, এই সমস্ত গুন্ডামি করে কিছু করতে পারেন না? সে মাস্টারমশাই বললেন, স্যার তবে আপনাকে বলি শুনুন, 12টা পর্যন্ত ঠিকঠাক ভোট হলো। 12টার পর পাড়ার সব মাস্তান ভাইরা এসে বললো, স্যার আপনাকে ভীষণ শ্রদ্ধা করি, আপনার পা হাতে প্রণাম করছি, আপনি আপনার কাজ করেছেন, এখান থেকে চলে যান। কেন? আমার তো ভোট না হওয়া পর্যন্ত থাকতে হবে, আমি প্রিসাইডিং অফিসার। না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, বাদ বাকি কাজটা আমরা করে দেবো, আপনি বাড়ি চলে যান। সে বলছে, আমি খুব চেঁচামেচি করলাম, পুলিশ এসে বললো, আপনি অশান্তি করছেন কেন, বুঝুন। বলে, আমি প্রিসাইডিং অফিসার, আমার এখানে বাইরের লোকেরা এসে হুমকি দিচ্ছে, আর আপনাকে দায়িত্ব দিয়েছি শান্তি রক্ষার জন্য, আপনি বলছেন আমি অশান্তি সৃষ্টি করছি। বলে, হ্যাঁ আমরা কিন্তু রিপোর্ট দেবো যে প্রিসাইডিং অফিসার নিজে গন্ডগোল করেছে। তারপর কি করলেন? বলে, কিছুক্ষণ চেঁচামেচি করলাম, তারপরে পুলিশের বড় কর্তা এসে বললেন, দেখুন আপনি তো ঘর সংসার করেন, আপনার ছেলে বউ আছে, কি দরকার আপনার, ওরা যা করছে করুক, আপনি রিলিজ দিয়ে চলে যান। গণতন্ত্র রক্ষা হলো? রক্ষা তো হলো না। তাহলে এই গণতন্ত্রকে তো আপনাকেই রক্ষা করতে হবে। কিন্তু আপনার এই যে ব্যথা, আপনি ভোটটা দিতে পারলেন না, বা ভোট দিতে পারলেও সেই ভোটের রংটা পাল্টে গেল, এই কথা কে লিখবে? এই কথা লিখবে সংবাদপত্র। কিন্তু এতই সহজ, সংবাদপত্র চালাবার খরচা কে দেবে? একটা সময় বামপন্থী একটি দল আমাকে দায়িত্ব দিয়েছিল একটু খোঁজখবর করে দেখা যায় একটা টেলিভিশন চ্যানেল হওয়া যায় কিনা ওদের সঙ্গে প্রতিযোগিতা নামবার জন্য। আমরা কয়েকজন মিলে এদিক ওদিক দৌড়ঝাঁপ করলাম, দেখলাম যা খরচের কথা বলছে ওটা ওই সেই বামপন্থী দলের পক্ষে সম্ভব না। যে বামপন্থী দল কৌটো না নিয়ে পয়সা তোলে, সে কি করে টেলিভিশন চালাবে? তাহলে টেলিভিশন চালাতে গেলে আমার এমন একটা ব্যবস্থা করতে হবে যে আমার কাছে টাকা আসবে, সেই টাকাটা কে দিচ্ছে কেউ জানবে না। তুমি এত টাকা পেলে কোত্থেকে, তা তো তোমার জানার দরকার নেই। আরে তুমি আমাকে রাজনীতির কথা বলছো, তুমি আমার সমর্থন চাইছো, তুমি আমাকে জানাবে না তুমি টাকা পেলে কোত্থেকে? এই বেআইনি পথে টাকা পাওয়ার একটা নতুন পদ্ধতি আবিষ্কার হলো, তার নাম ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ডে ভারতবর্ষে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, এবং তারপরে তৃণমূল। কারা টাকাটা দিচ্ছে? যারা এদের টাকা দিচ্ছে তারাই দেখবেন সংবাদপত্র কিনে নিচ্ছে। ভারতবর্ষে একটা খুব পরিচিত সংবাদ মাধ্যম ছিল, আমরা আমাদের প্রথম দিকে সেই সংবাদ মাধ্যম পেয়ে খুব উল্লসিত ছিলাম, এনডিটিভি। তার পরিচালনায় ছিলেন প্রণয় রায়। সে এনডিটিভি বিক্রি হয়ে গেল। কে কিনলেন? চালাবার খরচা নেই, আদানি। আদানি কে? যে ভারতবর্ষের সমস্ত সম্পদ কিনে নিচ্ছে। কে বিক্রি করছে? মোদি। তাহলে আপনি যদি মনে করেন গণতন্ত্র শুধুমাত্র আমার একটু 5 বছর পর পর ভোট দিয়ে আসা, তাহলে আপনি বড় ভুল করছেন। আপনাকে ভাবতে হবে তো যে আজকে আপনি বলছেন জ্ঞান যেটা মুক্ত, যেটা ক্লিয়ার প্রাচীর রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করে দিবস সর্বরি। কোথায় জ্ঞান? স্কুলে স্কুলে ছেলে মেয়ে নেই, তারা কোথায় যাচ্ছে? বাড়িতে বাপ মা নিজেরা না খেয়ে কোন রকমের সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছে প্রাইভেট স্কুলে। খুব নাম দেয়, অনেক বড় বাড়ি, সিংহানিয়া স্কুল, বিড়লা স্কুল, আদানি স্কুল। তার চ্যালেঞ্জ ছিল সরকারি স্কুল।
একটা সরকার তো ছিল যাদের আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, যারা সরকারি স্কুলে লেখাপড়া করবার জন্য পয়সা লাগতো না, যারা পড়াতেন তারা সম্মানজনক বেতন পেতেন। বেড়ে গেল ছাত্র সংখ্যা, প্রতি বছর এত ছাত্র বাড়তে শুরু করলো, চিন্তা হয়ে গেল আমরা এত ছাত্রকে কোথায় জায়গা দেব। এই যে সাফল্য বা এই যে সমাজ বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় উপাদান শিক্ষা, সেই শিক্ষাকে প্রসারের যে সুযোগ, সেটা তো কিছু মুষ্টিমেয় ক্ষমতাবান লোকের পক্ষে সুবিধের হয় না। তারা চাইলেন এই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও, তাড়াতাড়ি ভাঙো। কারণ এখান থেকে যারা লেখাপড়া শিখে উঠে আসছে তারা প্রতিবাদ করছে, তারা গণতন্ত্রকে গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। অতএব তাদের কণ্ঠকে রুদ্ধ করো, লেখাপড়া শিখিও না, তাকে বিনোদন দিয়ে দাও। আজকে আপনারা অনেকেই খুব খুশি হবেন, মধ্যবিত্ত অঞ্চলের মানুষ ডিজিটাল এডুকেশন, সবাই অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, এইসব নাম শুনি আমরা, সবাই নাকি পাচ্ছে। কারা সবাই? কজন পাচ্ছে? তাতে কি শিক্ষা হচ্ছে? না। ওরা বলছেন লেখাপড়া শেখার দরকার নেই। তো তুমি যত তাড়াতাড়ি পারো তুমি চলে যাও শ্রমের বাজারে। আমার পরিশ্রমী তরুণ দরকার। লেখাপড়া শিখলে সে প্রশ্ন করবে, করার দরকার নেই, তোমাকে আমি কাজ দিয়ে দেবো। কদিনের কাজ দেবে? কেন অগ্নিবীর দেবো? 1 বছর 2 বছর তুমি যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াবে, তারপরে তুমি বিজেপি অফিসের দারোয়ানি করবে। এটা আমার কথা না, ওদের কথা। তাহলে এই সামগ্রিক প্রেক্ষিতে আমি যত বলবো রাত পার হয়ে যাবে। আমাদের সবার আগে ভাবতে হবে আমাদের আত্মমর্যাদা কি আমরা নষ্ট করতে চলেছি? আমাদের আত্মমর্যাদাকে কি আমরা বিকিয়ে দিতে চলেছি? যখন বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলেন আমি 80 কোটি লোককে বিনা পয়সায় খাওয়াচ্ছি, এটা সরাসরি ভারতবর্ষকে অপমান করা। 80 কোটি মানুষ, তার মানে এতটাই অসহায়, তার শ্রমশক্তি থাকা সত্ত্বেও তাকে নির্ভর করতে হচ্ছে সরকারি অনুদানের উপর। এটা লজ্জার কথা। আমরা তো আশা করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন 80 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে দিয়েছে। একটা ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গে আমার একটা সরকার ছিল, যে সরকার শতকরা 40% মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে দিয়েছিল। ধক্কা দিনার ছিল না, প্রচার ছিল না, রাস্তার মোড়ে মোড়ে পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবি ছিল না, কিন্তু গ্রামের ছেলেগুলো স্কুলে যাচ্ছিল, গ্রামে গঞ্জে মানুষের হাতে পয়সা আসছিল এবং তারা স্বাধীন আত্মমর্যাদা বোধ ফিরে পেয়েছিলেন। সেসব নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট করে দেয়া হচ্ছে। এর জন্য দায়ী এই 4th পিলারের সঙ্গে যুক্ত বহু মানুষ। তারা তাদের আত্মসম্মান বিকিয়ে পুঁজির কাছে মাথা নত করছেন। ব্যতিক্রমী কিছু আছে। ওই সুদীপ্ত বলছিলেন দুঃখ করে, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, ক্লান্ত হতে হবে, অক্লান্ত হয়ে আরো লড়তে হবে। ভারতবর্ষে আজকে শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমকে কিনছে না, সংবাদ যারা সংগ্রহ করে প্রচার করে, নিউজ এজেন্সি, এ বাংলায় কি বলবো আমি জানি না, তাদেরও কিনে নেওয়া হচ্ছে। বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যখন আসেন আমার কাছে, আমি জিজ্ঞাসা করি ভাই তোমাদের টাকা কে দেয়? এই 2-4 কথা বলতে বলতে বলি যত কোনো আসে শতকরা 80 থেকে 90% টাকা দিচ্ছেন ভারতবর্ষের পুঁজিপতিরা বেআইনি পথে। তো তারা আপনার দুঃখের কথা বলবে না, আপনাকে এমন একটা সুন্দর পরিবেশে রাখবে, ওই আফিং খাওয়ানোর মতো আপনি ঘুমের ঘরে থাকবেন, ভালোই আছে, এই বেশ ভালো আছি, গান হয় না। আমি আর দীর্ঘ বক্তৃতা করে 20 মিনিট হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে নিবেদন করব, বারে বারে আমি যখন এই কথাটা পড়ি, যখন রবীন্দ্রনাথ বলেন যে জন্তু খায় বাঁচে, জন্তু আঘাত পেলে মরে, মানুষ প্রতিবাদ করে। মানুষ কখনোই মেনে নেবে না যে যা চলছে চলছে, এতে আমার কিছু করার নেই, সবটাই ঈশ্বরের হাত। সেটা মানুষ মেনে নেবে না।
আমি আপনাদের কাছে নিবেদন করুন, আসুন আজ প্রশ্ন করুন, কিছু মেনে নেবেন না, প্রশ্ন করুন, যুদ্ধ করুন, লড়াই করুন। তাহলে আমার ঘরের ছেলেরা অনন্ত সিং, গণেশ ঘোষ, লোকনাথ বল, মাস্টারদার ছাত্রদের মতো, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ছেলে তৈরি হবে। সেটা আমার পক্ষে মঙ্গল। নমস্কার।